শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের কথা শোনার জন্য। আপনারা সবাই জানেন যে বিসেফ বিসেফ ফাউন্ডেশন প্রতিদিন, আগে প্রতিদিনই ছিল, এখন আমরা সপ্তাহে 4 দিন, শনিবার থেকে মঙ্গলবার, শনি রবি সোম মঙ্গল, এই 4 দিন সন্ধ্যা বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টার সময় প্রতিদিনই আমরা আলোচনা করি কি করে বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদন করা সম্ভব, কি করে খাবারকে নিরাপদ রাখা সম্ভব, কি করে খাবারকে নিরাপদভাবে আমরা রান্না বান্না পরিবেশনা ইত্যাদি করতে পারি সেগুলো সম্ভব। এগুলো কি করে আমাদের এই যে উৎপাদন থেকে আমার খাদ্য গ্রহণ খাবার পর্যন্ত এই খাবারটাকে কি করে নিরাপদ রাখা যায়, কি করে কোথায় কিভাবে কি করতে হবে, এর যে সাপ্লাই চেন আছে, সরবরাহ ব্যবস্থা আছে এবং খাদ্য শৃঙ্খলা আছে, এই সব জায়গাতে কি করে এটাকে নিরাপদভাবে করতে পারি এবং নিরাপদতার মাধ্যমে খাদ্যের যে পুষ্টিমান সেটা কি করে বজায় রাখতে পারি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। এবং এইগুলো আলোচনার ভিত্তিতে আমরা একদিকে যেরকম আমরা চাচ্ছি যে বাংলাদেশে যারা নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য হয় বিভিন্ন রকমের কীটনাশক বালাইনাশক উৎপাদন এবং বাজারজাত করছেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে যারা চাষিরা বা উৎপাদক সংযুক্ত আছেন তারা, এবং এটার সরবরাহ ব্যবস্থায় যারা আছেন, ব্যবসায়ী বলি অথবা যারা বাক্স ভর্তি করেন অথবা যারা ট্রাকে করে নিয়ে যান, সবাই যাতে এ ব্যাপারে থাকছেন এবং যাতে যারা রেস্টুরেন্টে যারা রান্না করেন পরিবেশনা করেন, রাস্তার পাশে যারা খাবার পরিবেশনা করেন, প্রত্যেকেই যাতে সজাগ হন, যাতে করে আমরা সারা দেশের মানুষের জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য সুনিশ্চিত করতে পারি। এই দায়িত্বটা আমাদের নয়, আমরা মনে করি যে এই দায়িত্বটা আলোচনা করছি এই কারণেই, এই দায়িত্বটা আমাদের সবার জন্য এটা দরকার। তো আমরা আজকে এটা আমরা গত বছরের মার্চ মাসের এই কোভিড-19 শুরু হওয়ার থেকেই আমরা এই ধরনের আলোচনাটা করে আসছি এবং আজকের যেটা বলছিলাম, আজকের আলোচনাটা সেই ধারাবাহিকতায় আছে এবং আমরা আশা করছি যে আগামীতেও আমরা এটার সঙ্গে এটা আপনাদের সমর্থনে আমরা এটা রাখবো। কিন্তু নির্ভর করছে আমরা কতখানি এর থেকে উপকার পাচ্ছি। আমরা কি আলোচনার জন্যই করছি না আলোচনার থেকে আমরা উপকার পাচ্ছি, সেটা আপনাদের মন্তব্যের থেকে, আমাদের সাথে যারা এখন আছেন অথবা ভবিষ্যতে যারা আমাদের এটা শুনবেন তাদের মন্তব্য থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে এই পরিশ্রমটা কতখানি আমাদের কাজে লাগছে। কারণ যদি কাজে না লাগে তাহলে তো আপনাদের সময় নষ্ট করে লাভ নেই, আমাদের সময় নষ্ট করে লাভ নেই, আমাদের সময় ব্যয় করে লাভ নাই, আপনাদের সময় ব্যয় করে লাভ নাই। আমরা আজকের প্রতি সোমবারে যেটা করার চেষ্টা করছি যে বাংলাদেশে অনেকেই, সেটা ব্যবসায়ী হোক, বিজ্ঞানী হোক, উন্নয়ন কর্মী হোক, কৃষক হন, বা সবাই আসলে সবার মধ্যে অনেকেই আছেন যারা এই খাদ্যের নিরাপদতা এবং পুষ্টিকর এটা বজায় রাখার জন্য চেষ্টা করছেন। সরকারি আইন আছে, কিন্তু আইন সবার ঘরে ঘরে পৌঁছাতে পারবে না, পুলিশ সব জায়গায় যেতে পারবে না। আইনটা নিজের মধ্যে দিলের মধ্যে রেখে আমরা কিভাবে করতেছে কিছু কিছু লোক করার চেষ্টা করছে, সেইগুলোর সফলতা নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং কি করে আমরা বাকিদেরকে উদ্বুদ্ধ করতে পারি, এই সফলতা থেকে কি করে বাকিদেরকে উদ্বুদ্ধ করতে পারি এবং উদ্যোক্তা তৈরি করতে পারি, যাতে করে এই কাজের সঙ্গে একসঙ্গে নিজে উদ্যোক্তা হবেন, নিজে উদ্যমী হবেন এবং সেখান থেকে সফলতা হলে আপনার আশেপাশে যারা আছেন, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামের মানুষ, শহরের মানুষ, সবার সঙ্গে আপনি উদ্বুদ্ধ করতে পারেন, আপনিও উদ্বুদ্ধ করতে পারেন যে চলো সবাই মিলে আমরা খাদ্যের নিরাপদতা এবং পুষ্টি বজায় রাখার জন্য আমরা কাজ করি। তখনই আমরা মনে হবে যে বিসেফ ফাউন্ডেশন এই যে চেষ্টা করছে তার একটা সফলতা আসছে। আপনারাও যে সময় করে যে শুনছেন, আমাদের কাছে মন্তব্য করছেন, অথবা এখন শুনছেন মন্তব্য করছেন, অথবা ভবিষ্যতে শুনবেন এবং মন্তব্য করবেন, সেটার সময়টা ব্যয়টা আসলে যথাযথ হবে। আজকে আমরা এই কয়েকদিন ধরে আগে কিছু আলাপ করেছি, আমরা সোমবার করে এই সফলতার কথা শুনতে চাচ্ছি। এই সোমবার করে আমরা এটার জন্য প্রযুক্তি কি আছে আমাদের হাতে, যে আমরা
আমরা নিরাপত্তার কথা বলছি, অথচ কীটনাশকের যদি সব ভালো প্রযুক্তি না থাকে তাহলে কি করে হবে? ফসলকে তো বাঁচাতে হবে। পোকার আক্রমণ থেকে ফসলের উৎপাদন কমে যায় সেটা আমরা চাই না, ফসলকে বাঁচাতে হবে। এবং সেই উৎপাদন সাথে আমাদের গবেষক বৃন্দ কাজ করছেন। আমাদের সাথে আছেন ডক্টর নির্মল কুমার দত্ত, উনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে, যারা নিরাপদ ফসল উৎপাদনের জন্য গবেষণা করছেন প্রতিনিয়ত, এবং ওনাদের অনেক সফলতা রয়ে গেছে। উনি আগেও আসছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, সফলতার কথা বলেছেন, আজকেও ওনার কাছে শুনবো। এবং আমাদের সঙ্গে আছেন আমাদের একটা প্রতিষ্ঠান পাম্পকিন প্লাস, আপনাদের সঙ্গে আগেও পরিচিত করে দিয়েছি আমরা, যে নাজমুল ইসলাম চৌধুরী সাহেব, ওটার যিনি স্বপ্নদ্রষ্টা এবং নিরলসভাবে কাজ করছেন, তার ম্যানেজিং ডাইরেক্টর। এবং তার সঙ্গে আছেন আমাদের মিজানুর রহমান সাহেব, উনি পাম্পকিন প্লাসের ডাইরেক্টর অপারেশনস। মোট কথা কৃষকদের সঙ্গে মাঠে যা কিছু আছে সেগুলো কাজ কাম উনি দেখে থাকেন। এবং সাথে আছেন জনাব আরুল ইসলাম, ওনাদের অসংখ্য কুমড়ো চাষির একজন, জনাব আরুল ইসলাম। তো উনি ওনাদের পক্ষে থেকে ওনারা কিভাবে এই কুমড়োটাকে নিরাপদ রাখছেন উৎপাদন করতে গিয়ে, সেগুলো সম্বন্ধে আমরা জানবো। এবং আমরা আজকে কুমড়োর কথা বলছি, যে বারবারই আবার বলছি যে আমরা আমাদের এই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা কুমড়ো জাতীয় ফসলের নিরাপদ উৎপাদন প্রযুক্তি নিয়ে কথা বলেছি। আগে অব্দি বলেছি মিষ্টি কুমড়া নিয়ে, কিন্তু আজকে কুমড়ো জাতীয় ফসল নিরাপদ ডক্টর নির্মল কুমার দত্তর কাছ থেকে আমরা সেটাই শুনতে চাবো একটু সময় নিয়ে। শুধু কুমড়ো, মিষ্টি কুমড়া নয়, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, শশা, এগুলো সবই কুমড়ো জাতীয় ফসল। সাধারণত এগুলোর একই ধরনের পোকা হয়ে থাকে, সাধারণত বলেছি। তো এইগুলার যে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাটাও অনেকটা মিল রয়ে গেছে, এই জন্য ওনার কাছে আমরা কুমড়ো জাতীয়। তো আপনারা আমাদের সাথেই থাকেন। আমাদের সঙ্গে সাথে দেখছি আমাদের আতর রহমান মিটন আজকে ওপাশে চলে গেছে, শাকিল আহমেদ বরাবরের মতো থাকছেন, ইকবাল আহমেদ বরাবরের মতো আছেন, এবং আমাদের প্রবীণ কীটতত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ শামসুল আলম, তিনিও আমাদের সঙ্গে বরাবর মতো সাথে আছেন। উনি আমারও মুরব্বী। আপনাদের সবাইকে শুভেচ্ছা। এবং আমাদের সঙ্গে আরো রয়ে গেছেন, অনেকে আমাদের সঙ্গে রয়ে গেছেন যাদের নাম হয়তো এখানে মন্তব্য আসছে না, আমরা জানি যে তারা কারা আমাদের সাথে আছেন, আমি টের পাই। তো যাই হোক, আমি অনেক সময় নিয়ে ফেলেছি ভূমিকা দিতে গিয়েই। আমি একটু খুব সংক্ষেপে জনাব মিজানুর রহমান সাহেবের কাছে আগে একটু শুনবো। আমরা নাজমুলের কথাটা আগে শুনেছি, পরে শুনবো, আজকে আর তাকে এখনই সামনে আনি না। মিজান সাহেব, যদি আপনি একটু সংক্ষেপে এই আপনাদের কর্মকাণ্ডটা বলেন, কি করে কৃষকের সঙ্গে করছেন এবং কি করে পাম্পকিন প্লাসের কাজটা কি, এবং সেই সাথে এটাকে উৎপাদন প্রযুক্তিটা কি ব্যবহার করেন, অথবা উৎপাদন প্রযুক্তি আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে শুনবো না, আপনি মোটা দাগে আপনাদের কর্মকাণ্ডগুলো একটু বলেন। এখানে ধন্যবাদ স্যারকে। স্যার, আসলে আমরা মানে অনেক পাম্পকিন প্লাসের জন্ম সম্পর্কে আমি বলবো না, এটা হয়তো নাজল ভাই বলতে পারে। আমরা যে কাজটুকু করছি, যদি মোটা দাগে এই কাজটুকু আমরা বলি যে কৃষকদের প্রধান ফ্যাক্ট হয় যে তারা সঠিক সময়ে সঠিক মানের বীজ তাদের কাছে তারা যেন পেতে পারে, এই একটা দিক এটা আমরা এনশিওর করার চেষ্টা করতেছি। এবং এটা যেহেতু ইন জেনারেল সোয়েলে বা সাধারণ মাটিতে চাষ করা হয় না, বালু মাটিতে যদি স্যান্ডবারে চাষ করা হয়, যার জন্য কিছু টেকনিক আমাদের অবলম্বন করতে হয়, পিট সাইজ, তারপরে টাইম, এই জিনিসগুলাকে আমরা, তারপরে সারে ফার্টিলাইজারের পরিমাণ, ইরিগেশন, এই জিনিসগুলাকে আমরা টেকনিক্যাল সাপোর্টটা ফিল্ডে সরজমিনে আমরা দিয়ে থাকি। আমরা এবছর বীজের খুবই ক্রাইসিস ছিল, এই ক্রাইসিস মুভমেন্টেও আমরা চেষ্টা করেছি তাদেরকে মানে মোটামুটি একেবারে পর্যাপ্ত পরিমাণ দিতে পারি নাই, তারপরেও আমরা যেটুকু দরকার সেই অনুযায়ী আমরা দিতে পেরেছি। এবং এইখানে হয় কি যে আমরা আরো একটা জিনিস দেখেছি যে এই পাম্পকিনকে কেন্দ্র করে অনেক বহুমুখী কোম্পানিগুলা, যারা সিড, তারপরে হচ্ছে যে ওষুধ কোম্পানি, বিষ কোম্পানি, এরা এখানে এসে একটা বড় ধরনের বাণিজ্য করার চেষ্টা করে, যা হচ্ছে যে মানে নিরাপদ সবজি উৎপাদনে ব্যাহত ফার্মারদেরকে একটু ডিমোটিভেটেড করে ফেলে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে পাম্পকিন প্লাস এবং তার আগের প্রকল্পগুলো থেকে ইনোভেটরের স্বপ্ন অনুযায়ী
আমরা কৃষকদেরকে এবং গোটা ওয়ার্ল্ডকে এইটুকু মেসেজ দিতে পেরেছিলাম যে এখানে এই বালুতে এই পাম্পকিন চাষ করা সম্ভব, এই কুমড়া জাতীয় ফসল এখানে হয়, এটা চাষ করা সম্ভব। এখন আমাদের টার্গেট হলো যে এই খাবারটাকে যেন, এই ফুডটা অথবা এই সবজিটাকে যেন আমরা নিরাপদ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য বরাবরই চাই যে আসলে যেন আমরা পেস্টিসাইডের ব্যবহারটাকে এখানে কমাতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা যেমন ধরেন আমরা এর আগে দেখছি যে ফেরোমন ট্র্যাপ, আমরা যেমন সেক্স ফেরোমনটা আমরা ব্যবহার করছি। তো এটা মেনটেনেন্সের যে যে ঝামেলাটা আছে, ফার্মাররা এটা প্রপার মেনটেনেন্স মানে ঠিক মতো করে মেনটেন করতে না পারার কারণে উল্টা রিয়েকশন ঘটে গেছে সেখানে। যদি ফুড ফ্লাইয়ের কথা বলি, আমি কিছু কিছু জায়গায় এটা আমি সরজমিনে দেখেছি যে ফুড ফ্লাইয়ের পরিমাণটা যখন এই ফেরোমন, সেক্স ফেরোমন ব্যবহার করার জন্য, মানে এক্সাম্পল দিলে বলতে পারি যে সাবান পানিটা যে নিচে থাকবে, ফার্মাররা এটা উদাসীন থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন অনেকের আছে যে মানে 2-3 হেক্টর জমিতে একজন ফার্মার যখন চাষ করে, তখন তার জন্য এইটা মেনটেন করা সম্ভব হয়নি। তখন আমরা ফেরোমন ট্র্যাপটা, সেক্স ফেরোমনটাকে পাল্টিয়ে আমরা ব্লু ফেরোমনের দিকে তাদেরকে ইনফরমেশন করছি। আপনি আপনি একটু বলেন কত কৃষকের সঙ্গে আপনারা কাজ করেন? সরি স্যার, কত কৃষকের সঙ্গে কাজ করেন আপনারা এখন স্যার এই বছরে আমরা একবার নিবিড়ভাবে কাজ করছি প্রায় 1,500 ফার্মারদের সাথে। আমরা টেকনিক্যাল সাপোর্টটা একবার ডাইরেক্টলি দিয়ে দিই। ইনডাইরেক্টলি যারা আমাদের আমাদের সিলেক্টেড বেনিফিশিয়ারির বাইরে, যারা সেকেন্ডারি অ্যাডাপ্টেশন আমরা বলি, যারা এরা আসছে তাদেরকেও আমরা সাপোর্ট করে থাকি। মানে একটু বলা উচিত যে আমাদের যারা সিলেক্টিভ ফার্মার, যারা আমাদের কাছে ওয়েল ট্রেন্ড ফার্মার ছাড়াও এখন অনেক শিক্ষক, স্কুল কলেজের শিক্ষক, প্রফেসর বা এলাকার যারা একটু বলবো যে ধনাঢ্য ব্যক্তি, যারা এলিট পার্সন, তারাও কিন্তু এই এই প্রকল্প, এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছে এবং তারাও এখানে ইনভেস্ট করেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 2-1 ফার্মারকে সাথে নিয়ে তারা আগাচ্ছে। আবার কেউ কেউ নিজস্ব লোকবল দিয়ে আপনার এই কাজটা শুরু করছে। এই ফার্মিং এর ক্ষেত্রে তারা তাদেরকে ইন্টারকালচারাল অপারেশনের জন্য আমরা মানে সিড সোয়িং থেকে শুরু করি এখন পর্যন্ত স্টিল না মার্কেটিং পর্যন্ত আমরা সাপোর্টটা দিয়ে থাকি। এটা একটা ভালো জিনিস, কিন্তু আপনি পাম্পকিন শব্দ ব্যবহার করেছেন। এই পাম্পকিন দিয়ে শুধু কি মিষ্টি কুমড়া নিয়ে আপনারা কাজ করেন না অন্য কোনো ফসল নিয়েও কাজ করেন? স্যার এবছর আমরা মিষ্টি কুমড়া, স্কোয়াশ, এবছর ব্যাপক পরিমাণ লাউ আছে স্যার। আমরা আমরা ট্রাই করতেছি যে কয়েক বছর ধরে চেষ্টা করতেছি তরমুজটাকে নিয়ে আসার জন্য। তো তরমুজের ইন্টারকালচার অপারেশনটা একটু কঠিন, যার কারণে এটা পাম্পকিন থেকে একটু আলাদা। তবে আমরা বলতে পারি যে এটা সম্ভব, কিন্তু এখনো আমরা মানে বড় স্কেলে বা ফার্মারদেরকে যেটা বুঝলাম যে আপনারা মিষ্টি কুমড়া, স্কোয়াশ আর লাউ, এই 3টা ফসল আপনাদের, তার মধ্যে মিষ্টি কুমড়া সবচেয়ে বেশি, সেটাই তো। আমরা একটু এই যে আনোয়ারুল ইসলাম ভাইয়ের কাছে যাই। আনোয়ারুল ইসলাম ভাই উনি যারা গঙ্গাচড়া, রংপুরের গঙ্গাচড়া উপজেলার এখানে তিস্তার চরে ওনার নিবাস, ওইখানে উনি থাকেন, উনি ওখানে কুমড়ার চাষের আবাদ করেন। তো আপনি একটু দয়া করে বলবেন যে কিভাবে এটার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, এবং এই যে আপনি কি কি ফসল, কুমড়া বা শুধু কুমড়াই করেন নাকি অন্য অন্য এই জাতীয় ফসল করেন, সেগুলা করলে ওর রোগ বালাই কি হয়, কিভাবে সেটা দমন করেন? আমরা ডক্টর নির্মল কুমার দত্তকে সাথে রাখছি যে আপনারা যেটা বলবেন, আপনি যেটা করবেন, সেইটা যদি কোথাও ঘাটতি থেকে থাকে হয়তো ডক্টর নির্মল কুমার দত্ত আমাদেরকে সেগুলো আরো ভালো করে বুঝিয়ে দেবেন যে আপনাদের কি করতে হবে। ফলে একটু বলেন আনোয়ারুল ইসলাম ভাই। স্যার 2009-10 সাল থেকে আমি মিষ্টি কুমড়া আবাদ করি। আমাদের এলাকার বহু কৃষক আবাদ করে, হাজার হাজার কৃষক। এখন এই সরকার যে প্রযুক্তি গুলো দিয়েছে খুবই ভালো মানের প্রযুক্তি। কি প্রযুক্তি দিছে? যেভাবে করা লাগে প্রযুক্তি, সেচ দেওয়া, মানে টেকনিক্যাল যেটা গর্ত গভীরতা করি, গর্ত কিভাবে করা লাগে, কতটুকু করা লাগে, জৈব সার কতটুকু দেওয়া লাগে, বীজ কিভাবে রোপণ করা লাগে, সারের কিন্তু মাটিতে আমাদেরকে হাতে কর্মে শিখেছে। শিখার পর থেকে এখন কিন্তু কোনো বালু। আনোয়ার ভাই আপনি আমাকে পরিষ্কার করে বলবেন যে কিভাবে দেওয়া লাগে, সেটা বলবেন না। কতটুকু দিতে বলছে, কতটুকু গর্ত, কতটুকু বলছে, কতটুকু সার দিতে বলছে, সেটা বলেন। গর্ত
এদিক দিয়ে হাতে আমরা হাত বলি 2 হাত দিতে বলছে, হ্যাঁ আর খারাপ হ্যাঁ খারাপ দিবে কইছে 2 হাত। আচ্ছা এই হাতে হাতে না তারপরে 2 হাত দিবে কইছে গভীরতা, এর লম্বায় 2 হাত দিয়ে তো ওখানে যত তারপরে 15 কেজি বা 20 কেজি গোবর দিবে কইছে, যাতে রাসায়নিক সার মানে কীটনাশক যা যা প্রথম অবস্থায়, মানে যখন বীজ রোপণ করার আগে এটা স্যার, বীজ রোপণ করার আগে কীটনাশক এটা বীজ রোপণ করার আগে কি বীজ বপন করার আগে কি কীটনাশক ব্যবহার করেন? এই যে দানাদার এই যে ডায়োজিন, মানে প্রথম অবস্থায় স্যার যখন ওখানে মানে পিকজিয়া থাকে, কি কি ফসলটা কি, ফসলটা স্যার নামটা কি? মিষ্টি নাম ফসল না, ওই ওই কীটনাশকের নামটা কি? ফুলাটন স্যার, আমরা যেটা বলি ফুরাডান, ফুলাটন। ফুরাডান, হ্যাঁ, ফুরাডান। ফুলাটন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা প্রতি গর্তে দিয়ে দেন। হ্যাঁ, প্রতি গতে মানে 10 গ্রাম বা 15 গ্রাম এই ধরনের আর কি আমরা দেই। আচ্ছা ওইটা শেষ দেওয়া, আর কিন্তু আমরা দ্বিতীয়বার দেইনি, ওইটা শেষ আচ্ছা প্রথম আচ্ছা দেওয়ার পরে বিচি আমরা রোপণ করি। ওইটা দেওয়ার পর 6-7 দিন পর রাখার পর, 6-7 দিন রাখার পর ওইটা যখন ওই যে একটা গ্যাস হয়ে যায়, তৈরি হয়ে যায়, হ্যাঁ ওই ঝালা তৈরি হয়ে যায়, গোবর সার মাটি সব একসাথে মিক্সার করি, মিক্সার করে রাখার পর 6-7 দিন পর ওটা আবার কোদাল দিয়ে ইয়েও করি, নাড়া দিই। নাড়া দেওয়ার পরে ওই 6-7 দিন পর আবার বিচি রোপণ করি। এই বিচি রোপণ করার পর থেকে যখন ওই যে একটু করে পানি, হালকা হালকা পানি, ওখানে রিজার্ভার আছে, পলিটিং এর মধ্যে আমরা পানি নেই, পানি তো কম লাগে, শ্যালো মেশিন চালু করা লাগে না। আচ্ছা, তো কি পোকামাকড় লাগে, কি পোকামাকড় লাগে সেটা একটু বলেন। আর ওখানে লাগে পিঁপড়া, ঘুঘরি, এই দুইটা বেশি ইয়ে করে। পিঁপড়া কি স্যার ওটা ফিল্ড ক্রিকেটের কথা বলছে স্যার, ক্রিকেট মানে ঘুগরি এলাকার ভাষায়, ঘুগরি পোকা, হ্যাঁ ঘুগরি পোকা, হ্যাঁ পিঁপড়া আর ঘুগরি পোকা, এই দুটাই মূল পোকা। এই দুটো বেশি প্রথম শেকড় কাটি দেয়। হ্যাঁ জি স্যার। তারপরে সারাটা আপনি বলেন কুমড়া কাটা পর্যন্ত কি কি পোকা লাগে? তারপরে স্যার ওখানে তো সেচ দেওয়া লাগে, পরে এই জায়গায় রিজার্ভার করি, আমরা পানি নেই, পানি নেই ওখানে আমরা পানি দিই। পোকামাকড়ের কথা জিজ্ঞাসা করতেছি, কি পোকামাকড়? ওটা ছাড়া পিঁপড়ে আর ঘুগরি আর ওই যে আশা টাশা হয়তো আছে, ওগুলো হাত দিয়ে মারি ফেলে। যদি বড় হওয়ার পর বৃষ্টি ক্ষেত ঝাপুর ঝুপুর হয়ে যায়, এখানে এক ধরনের ইয়ে হয়েছে, আশা আইসি, ওই আশাটা প্রথম অবস্থায় দেখা। এই মিষ্টি কুমড়া পাকা পর্যন্ত আর কিছু পোকা লাগে না, অন্য কোনো পোকা লাগে না? আর এই মাছি এসে স্যার, মাছি এসে সেটা মাছি পোকা আইসে, যখন ওই যে কুমড়োটা হয় 100 গ্রাম বা 50 শুরুর দিকে এক ধরনের মাছি পোকা আইসি, মাছি পোকা আইসি কুমড়োটা বিঁধে, ওইটা ফেরোমন টপ দিলে ওইটা আর কি ইয়ে হয়, মানে কম হয়, পুরুষ পোকাটা ওখানে যা পড়ে যায়, আর ইয়ে হইতে পারে না, ওখানে পুরুষ পোকাটা মারা যায়, মারা গেলে ওটা আমাদের ক্ষতি কম হয়। আচ্ছা, এটা কি সবাই সব কৃষক কি করে না শুধু আপনি করেন? সবাই করে স্যার, আমি একাই করলে তো ওইটা আর হবে না, আমার সবাই ওখানে গ্রুপ আছে 30 জন করে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে সবাই আমরা যেটা করব ওই ধরনের সবাই করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কি শুধু মিষ্টি কুমড়াতেই মাছি পোকা আসে নাকি ওই যে আপনার আপনি কি ওগুলা করেন আপনারা, যে স্কোয়াশের কথা বললেন উনি? মিষ্টি কুমড়ে আছে, লাউ আছে, আবার ওই যে আমাদের দেশে রসুন আছে, পেঁয়াজ আছে, স্কোয়াশ আছে। এই সমস্ত যে স্কোয়াশ বা লাউয়ে কি ধরনের, ওখানে কি ধরনের পোকা হয়? স্যার এদের বেশি পোকা আইসে আশা ধরনের একটা সাদা আশা আছে, ওই আশাটাই কিন্তু আসিয়ানে হয়তো ডগা কাটি দেয়। আচ্ছা, সেটাতে কোনো কি, সেটাতে কি করেন? সেটা স্যার ওটা আমরা হাত দিয়ে তো প্রথম অবস্থায় দেখলে হাত দিয়ে মনে করেন সবাই মনে করেন 2-4 দিন মারলে ওটা কমে যায়, এমনি দমন হয়ে যায়, হাত দিয়ে ঠিকই আমরা ফ্রেশ ইয়ে করে মারি ফেলে। আর কিন্তু বাঁচতে পারে না, ওর বাচ্চা কিন্তু কিছুদিন পর বাচ্চা আসে, ওই বাচ্চাটা হওয়ার আগে কিন্তু শেষ করে দেওয়া লাগবে তখন। আচ্ছা, ওই যে আরেকটা বলতেছেন যে আপনি হয়তো আমাদের মিজান সাহেবের সাহায্য করতে পারেন, পাম্পকিন বিটল যেটা, এটা কি উপদ্রব হয় কিনা? হ্যাঁ স্যার, রেড পাম্পকিন বিটলটা স্যার গাছ যখন স্যার এই 1-1.5 মাস বয়স পর্যন্ত রেড পাম্পকিন বিটলের ইয়েটা আক্রমণটা থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে স্যার আমরা এটার জন্য কোনো ওষুধ প্রয়োগ করি নাই কখনো, আমরা সবসময় এটাকে বলি সকালবেলায় এই পোকাটা পাতার নিচে অবস্থান করে, আর
এইটা আসলে থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত যায় না, মানে খুবই অল্প পরিমাণে লাগে আমি দেখছি আচ্ছা এখানে। আচ্ছা তো সব ফার্মাররা আচ্ছা। হাত দিয়ে মেরে ফেলতে অভ্যস্ত। যার পোকা তো যদি আমি ধরে আমি ওই আমি পাতাটাকে আমরা নষ্ট করি না। আচ্ছা আচ্ছা। আর আপনি একটু আরেকটা হচ্ছে বলেন যে মানে বাজারের অন্যান্য যে সমস্ত কীটনাশক পাওয়া যায় ডিলারের কাছে, সেগুলা ব্যবহার করেন না কিছু? আর ওই যে ফুলেটন দেই, আর আমরা দিলে তো ক্ষেতটা হয়ে যাবে, ফলটা খাওয়া যাবার না। ওই ফলটা হুম। আমরাও খাই, কিন্তু ওই ইয়ের ও, জন্য আমরা দিই না। ভিটামিন আচ্ছা। দিই একটু। হ্যাঁ, ভিটামিন কি জিনিস? ভিটামিন ওটা স্যার এক ধরনের তরল, এক ধরনের সার জাতীয় ওটা আর কি। মাইক্রোনিউট্রিয়েন্ট। ওটা কি জন্য? ওটা কি জন্য? ওটা দিলে গাছপালা একটু বৃদ্ধি পায়, ভালো হয় আর কি। ওটা কি জিনিসটা? আর ইয়ে মেজর সাহেব, কি জিনিসটা ভিটামিনটা? এটাতে স্যার আমরা এর আগে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে আমরা বায়োগ্রিন বা এই জাতীয় ফসফরাস সুপার, মানে যেগুলোতে হুম, স্যার ওই যে ট্রাইকন্টানল যেটা ছিল স্যার আগে, প্লান্ট গ্রোথ হুম। রেগুলেটরের সাথে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এই সমৃদ্ধ কিছু ওষুধ 2 বার আচ্ছা, স্প্রে করা। আমরা 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 রোগ বালাইয়ের কথা নিয়ে পরে আলাপ করব, যে আসলে ওটা মাইক্রোনিউট্রিয়েন্ট। এইগুলো তো শেখানো দরকার মনে হয় ওনাদেরকে। ওনারা ভিটামিন না কয়ে যদি সঠিক জিনিসটা কি সেই জিনিসটাই আসলে ওনাদেরকে শেখানো দরকার। কারণ ভিটামিন নামে হরমোন চলতেছে, ভিটামিন নামে বিষ চলতেছে, ভিটামিন নামে নানানটা চলতেছে। এই শব্দটা মানে আহ, সঠিক করে শেখানো যায় কোনটা কোনটা আসলেই ভিটামিন মাইক্রোনিউট্রিয়েন্ট, আর কোনটা আসলে হরমোন, কোনটা আপনার বিষের নামে ভিটামিন দিচ্ছে ডিলাররা। সেই জিনিসগুলো শেখা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা ডক্টর দত্তের কাছে যাব, ডক্টর নির্মল কুমার দত্ত। ডক্টর নির্মল কুমার দত্তের ছাত্র দেখছি কেউ একজন এখানে শুভেচ্ছা জানাইছে, ও তানজির আহমেদ আওনি, মানে কি উচ্চারণটা কি হবে আমি ঠিক জানি না। গুড টু সি ইউ দত্ত স্যার। তো আমাদের শুধু তানজিরের শুভেচ্ছা নয়, আমরাও আসলে খুবই খুশি হয়েছি যে দত্ত, নির্মল কুমার দত্ত আমাদের সঙ্গে আসছে। আমরা একটু রোগ বালাই নিয়ে বা অন্যান্য আলাপেও আমরা একটু পরে যাবো। আগে ডক্টর নির্মল কুমার করের কাছ থেকে আমরা শুনে আসি যে আপনি একটু সার্বিকভাবে আমাদেরকে, ওনার যদি ওনার কথার যদি কোনো প্রশ্ন থাকে তোমার, সেটাও তুমি করতে পারো এই কৃষক ভাইয়ের কাছে। আর তা না হলে তুমি সার্বিকভাবে তোমার আলোচনা যেতে পারো। তোমার যদি জানার কিছু থাকে সেটাও তুমি করতেই পারো, এখন সরাসরি প্রশ্ন ওনাকেই করতে পারো। ধন্যবাদ স্যার। আসলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিসেফ যে বিসেফ ফাউন্ডেশন যে আজকে আলোচনার উদ্যোগ নিয়েছে, আমি এই আলোচনার উদ্যোগকে স্বাগত জানাই এবং আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন স্যারকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আমাকে এই কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য। আজকে আসলে আমার সাথে আছেন, আমি পিছনে দেখতেন স্যার, ডক্টর আখতারুজ্জামান সরকার, আমাদেরই কীটতত্ত্ব বিভাগের আইপিএম টিমের একজন সদস্য, যে নিরলসভাবে আমাদের সাথে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে। আমি মিজান ভাইয়ের কথা শুনলাম, আমাদের আনোয়ারুল ইসলাম ভাইয়ের কথা শুনলাম। আসলে স্যার আমার সৌভাগ্য হয়েছিল তিস্তার চরে সেই মিষ্টি কুমড়ার যে বিস্তীর্ণ অঞ্চলে যে কি চমৎকার ভাবে আসলে তিস্তার চরে যে মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে, সেটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না। তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার যে তারা আমাদের খাদ্য পুষ্টি নিরাপত্তায় কিভাবে কাজ করে যাচ্ছে, আমাদের দেশের জন্য, মানুষের পুষ্টি চাহিদা পূরণের জন্য, নিরাপদ খাদ্য দেওয়ার জন্য। তবে আমার যেটা স্যার প্রাথমিক অবজারভেশন ছিল তিস্তার চরে, সেখানে কিন্তু তুলনামূলকভাবে পেস্টিসাইড ব্যবহারও কম, পাশাপাশি ওখানে পোকামাকড়ের আক্রমণও কম। এখন সেটা আমার সে 5-7 বছর আগের অভিজ্ঞতা থেকে বলছি, রিলেটিভলি পোকামাকড়ের কম এবং সেফ, অনেকটাই সেফ। আমাদের যে নর্মালি যে আমাদের যে সমস্ত সবজি প্রধান অঞ্চলে যে প্লেনলি যে সবজি চাষ হয়, পুষ্টি কুমড়ার চাষ হয় বা অন্যান্য কুমড়া জাতীয় সবজির চাষ হয়, সেখানে কিন্তু অনেক পোকামাকড়ের আক্রমণও বেশি থাকে এবং টু মাচ স্প্রেড, ইনসেকটিসাইড স্প্রেড। সেখানে কিন্তু আমাদের তিস্তার চরাঞ্চলে যেটা হয়, অনেকটা তারা কীটনাশকও কম প্রয়োগ করে এবং ফলনও কিন্তু ভালো হয়, সেটা আমরা দেখেছি স্যার। যা হোক স্যার, আমি আমাদের যে কুমড়া জাতীয় সবজির যে ক্ষতিকর পোকামাকড়ের উপর আমি একটা ছোট্ট একটা প্রেজেন্টেশনের মাধ্যমে স্যার আমার মতামতটা দিতে চাচ্ছি। সেখানে আমি মনে করি যে অনেকেরই প্রশ্নের উত্তরটা এসে যাবে আলোচনা করলে। এটা এবং এটা সারা দেশের মানুষের, এটা সারা দেশের মানুষের জন্যই প্রযোজ্য হবে, তাই না? শেয়ার করতে চাচ্ছি স্যার। হ্যাঁ, শিওর করো। কোনটা? এটা কোথায়? এটাই স্লাইডে ক্লিক করো, এখানে মাঝখানে যেখানে স্লাইডটা বের হচ্ছে না, আপনি বের হচ্ছে না তো।
এখানে হ্যাঁ ক্লিক কর। তোমার পিছনে ডক্টর আখতারুজ্জামান নাকি? জি, আচ্ছা, শেয়ার হয়নি স্টপ শেয়ারিং কেন? এখানে এই সমস্যা। নিচে শেয়ারের বাটনই আছে ওখানে। আচ্ছা, দাও। শেয়ার বাটনটা নাই? আহ ততক্ষণে আমরা একটু আলাপ করি। ততক্ষণে আমরা একটু আলাপ করতেছি। নির্মল, তুমি ঠিক করো, অসুবিধা নাই। তুমি যেই মুহূর্তে রেডি হবে আমরা আলাপ বন্ধ করব। আমরা একটু মানে আমরা আবার একটু আনোয়ারুল ইসলাম সাহেবের কাছে যাই। তোমার মাইক্রোফোনটা অন করতে পারো না নির্মল? নির্মল, তোমার মাইক্রোফোনটা অন করলে আমরা সাহায্য করতে পারি মনে হয়। এখন হচ্ছে কি যে স্যার, আমি তো সবসময় অন্যান্য সময় যখন জুমে কথা বলি শেয়ার করি, সমস্যা হয় না, কিন্তু আপনাদের ইয়েতে এই যে ইটা থেকে আমি শেয়ার করতে গিয়ে সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? এটা তো আমি শেয়ার স্যার আবার ট্রাই করতেছি স্যার, শেয়ার করি, হইতেছে না। শেয়ার সবসময় তো আমরা তো সবসময় করতেছি এটা দিয়ে। যাই হোক, তুমি একটু চেষ্টা করো। অসুবিধা হচ্ছে কেন? আমি স্যার চেষ্টা করতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, চেষ্টা করো। আর আর ততক্ষণে আমরা একটু আলাপ করতে থাকি। জি স্যার। আনোয়ার ভাই, আপনি আমাদেরকে আর একটু বলবেন যে যে আমাদের যে আর কোনো পোকামাকড় লাগে কিনা, যে এটা একটু আমাদেরকে একটু বলবেন যে এই পোকা ছাড়া আর কোনো পোকা নাই বলছেন। রোগ বালাই কিছু হয় নাকি? রোগ কোনো হয় নাকি? কোনো রোগ হয় এই সব ফসলে? ওয়েবিনারে নতুন করে ঢুকবো। এক সেকেন্ড নির্মল, ওইখানে নিচে শেয়ার বাটন রয়ে গেছে তো। ও চলে গেছে, ও বের হয়ে গিয়ে আবার ঢুকতেছে। আচ্ছা, ইয়ে সাজ্জাদ, খেয়াল রেখো, ও বের হয়ে গিয়ে আবার ঢুকতেছে। আপনি আমাদেরকে বলেন যে কোনো রোগ বালাই, আনোয়ার ভাইয়ের কাছে আবার আসি আমরা, কোনো রোগ বালাই হয় কিনা? স্যার রোগ বলাই হয়, মাছিটা বেশি হয় সবচাইতে, মাছি বেশি হয়। আর জাপ পোকা আসলে মাছি, ওটা তো পোকা, মাছি। ওটা তো পোকা, হ্যাঁ ওগুলা তো পোকা। আমি রোগের কথা বলতেছি। ওটা বুঝে মানে মিজান ভাই একটু বলেন তাহলে, সাহায্য করেন ওনাকে। ও পাতা ঢলি পড়ে স্যার, কিছুদিন গাছ যখন ইয়ে হয় সেটা ঢলে পড়ে, ওটা বলে পাউডারি মিল। আচ্ছা, যাই হোক আর কি, ওটা বুঝলাম, পাতা ঢলে পড়া। এটা আর কোন লক্ষণ আছে? আর কোন রোগের লক্ষণ পাওয়া যায় না, এই একটাই? হ্যাঁ, এটাই তো। এইটার দমনের জন্য কি কিছু ব্যবস্থা নেওয়া লাগে না দরকার লাগে না? দরকার লাগে স্যার। কি দেন, কি ব্যবহার করেন? খুব বেশি হয় না তো স্যার, ওটার জন্য বেশি দরকার পড়ে না কোনো। আচ্ছা 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 আচ্ছা, তো যাই হোক আর কি, একটা হলো যে মানে এই যে ফেরোমন ট্র্যাপের মধ্যে, ফেরোমন ট্র্যাপে কি ওষুধ ব্যবহার করেন? স্যার ওটা তো ডাক্তারের বলবো, একটা চেন আছে আর কি।
এক ধরনের একটা চেন। আমি একটা কথা বলতেছি, এটাই শেখার দরকার, এইগুলা শেখার দরকার। কারণ হলো যে আপনি যে বললেন হরমোন দেন, আপনি এই যে বললাম হরমোন নাম দিয়ে বিষ দিতেছে, কত কিছু দিতেছে যেটা ফসলের জন্য ক্ষতিকারক। হরমোন নাম দিয়ে আনারসে হরমোনই ব্যবহার করে, আবার হরমোন নাম দিয়ে আরেক জায়গায় আরেকটা বিষ ব্যবহার করে, আবার হরমোন দিয়ে ওই যে দেখেন বলে সার দিতেছে। বলে এটা সঠিক কোনটা কি দিতেছে, কি দিয়ে, সেটা আপনাদের শেখার দরকার আছে। অ্যাপ্লিকেশন উইন্ডো ওখানে ওইসব জায়গায় যেতে হবে কেন রে ভাই নির্মল? ইন্টার স্ক্রিন নিচে যে শেয়ার বাটন আছে স্যার, আমি বলি স্যার, এখানে আমাদের তো এখন আমরা এটা দেখছি, তো নিচে লেখা আছে মিউট, স্টপ ক্যাম, ক্যাম মাইক, শেয়ার। আমি শেয়ারে ক্লিক করলাম স্যার। শেয়ারে ক্লিক করলে দুইটা অপশন আছে, ভিডিও ফাইল অথবা শেয়ার স্ক্রিন। তারপর শেয়ার স্ক্রিনে গেলাম স্যার। শেয়ার স্ক্রিনে গেলে তোমার ফাইলটা তখন চাবে। হ্যাঁ, শেয়ার স্ক্রিন করলাম, এখন ফাইলটা চাবে স্যার। ফাইলটা চাইলে ফাইলটাকে আমি শেয়ার করব, এখানে আবার বলতেছে শেয়ার। এখানে আছে ইওর ইন্টার স্ক্রিন, অ্যাপ্লিকেশন উইন্ডো, ক্রম ট্যাব। আমি কি এখানে আবার শেয়ার তো দেখাচ্ছে না? ফাইলটাকে ওপেন করে নেন। ফাইলটা তো ওপেন করা আছে, ফাইলটা ওপেন করা আছে, ডেস্কটপে ওপেন করে নিয়ে শেয়ারে দিয়ে লিংক করলে চট করে চলে আসার কথা। ফাইল তো ওপেন করা আছে। কোনটা ফাইল দেখেন? এই যেটা, আচ্ছা এটা, এই যেখান থেকে এই যেরকম আমি এখন চেষ্টা করতে হবে, এটা কি পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে? কোথায় কোথায় কোথায়? যেটা এটা আচ্ছা, ওকে, এখানে দিলাম। তুমি কি আমারটা দেখতে পাবে শেয়ার স্ক্রিন এখন? আচ্ছা, এখন এটা কি মিনিমাইজ করে রাখতে হবে? আমার কই, গুগল ইয়েটা কই? এটাতে। আচ্ছা, এখন আসবে। এখন হলো অ্যাপ্লিকেশন উইন্ডো স্যার, অ্যাপ্লিকেশন উইন্ডো নাকি ইওর ইন্টার স্ক্রিন? এন্টার স্ক্রিন, ইওর ইন্টার। এটা তো টিপস শুধু আর কি, তাই না? এটা তো টিপস শুধু, এটা কিছু। এখন তুমি শেয়ার স্ক্রিনে আবার টিপ দাও। এখন আসছে, এখন কি দেখতে পাচ্ছেন স্যার? দেখি, আমি এখন আসে নাই, পৌঁছায় না এখনো। আচ্ছা দেখি, পৌঁছায়নি এখনো। আবার শেয়ার স্ক্রিন দিছো? জি স্যার। এখন কি দেখতে পাচ্ছেন স্যার? আসেনি, আসবে শুভর আগে। তো শুভ, একটু আমরা অপেক্ষা করি, ধৈর্য ধরি। দর্শক মন্ডলী, একটু এই টেকনিক্যাল গ্লিচের জন্য, টেকনিক্যাল যে সমস্যাটা হয়েছে সেটার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি তো এই প্রোগ্রামে আগেও আমাদেরকে ইয়ে করেছো। স্যার আমি কিন্তু স্যার রেগুলারই স্যার অন্যান্য গিয়ে তো হচ্ছে, কিন্তু সমস্যাটা হইতেছে না কেন? এখন কি স্যার আসছে? এখনো পৌঁছায় নাই তো, না এখনো আসেনি। আচ্ছা, তুমি তাহলে কি এমনি কি তোমার ওই এখানে তো স্যার এখানে দেখাচ্ছে streamyard.com is sharing a window, এখানে বলছে স্টপ শেয়ারিং অথবা হাইড। না, কিছুই দরকার নাই করার, স্টপও দরকার নাই, হাইডও দরকার নাই। সেটাই। তাহলে স্যার আসতেছে না কেন স্যার? আল্লাহ মালিক। এখানে এইটা না, এটা কি? আচ্ছা নির্মল, আমি একটু মানে ইয়ে করি যে তোমার যদি তোমার ওই এটা একটাই কম্পিউটার ব্যবহার করতেছ না দুইটা কম্পিউটার ব্যবহার করতেছ? একটাই স্যার। এখানে স্যার আসতেছে, কিন্তু সিম্পলি আসতেছে স্যার। তুমি কি দেখতে পাও, নিজে দেখতে পাও স্ক্রিনটা? হ্যাঁ, আমি তো দেখতেছি। এখানে কোনোভাবে এখানে শেয়ার স্ক্রিন, আমি তো স্যার এখানে শেয়ারে, এখন তো আমরা আছি স্যার, আমি শেয়ারে গেলাম। শেয়ারে যে ভিডিও ফাইল শেয়ার স্ক্রিন দেখাচ্ছে, আমি শেয়ার স্ক্রিনে ক্লিক করলাম। ক্লিক করার পর শেয়ার ইওর স্ক্রিন, streamyard.com wants to share the contents of your screen, entire screen, তাই না? entire screen। ওইখানে আবার শেয়ার নিচে শেয়ার আছে। এন্টায়ার স্ক্রিনে তো স্যার ক্লিক নিচ্ছে না স্যার। না, এন্টায়ার স্ক্রিন তো অপশন, নিচে শেয়ার বাটন আছে। শেয়ার আছে, এই যে নিচে শেয়ার বাটনও তো স্যার ধরেন এটা হাইড হয়ে আছে স্যার। না হাইড, তুমি ক্লিক দাও ওখানে। ক্লিক তো নিবে না স্যার, হাইড থাকলে তো ক্লিক নিবে না স্যার। আচ্ছা স্যার, এই তো অ্যাপ্লিকেশন উইন্ডোতে আসছে। নির্মলদা, আপনার ইয়েটা যদি মেইলে এটা কি দেখতে পারেন স্যার এখন? হ্যাঁ, এখন কি দেখতে পারেন? না,
না, এখনো দেখা যাচ্ছে না। আপনার মেইলে স্যারের ওখানে অথবা ওই সাজ্জাদ ভাইয়ের ওখানে পাঠাই ওই দিলে সাজ্জাদ, ওপেন থেকে ইয়ে করে মিটনকে দিয়ে দাও, মিটনকে ইমেল করে দাও, মিটন অথবা সাজ্জাদ। মিটন আছে না? সাজ্জাদ আছো তো? ইমেল করে দাও, অথবা আমাকে ইমেল করে দাও। কি প্রেজেন্টেশনটা ওপেন করা আছে, আমি ওপেন করলাম। এবং স্যারের ইমেলে দিয়ে দেন, যেখান থেকে ঢোকা যায় ওখানে ঢুকে করবেন। নেমে গেলাম, যাওয়ার পর শেয়ার স্ক্রিন, শেয়ার স্ক্রিন, আমরা ডিসকাশনটা কন্টিনিউ করি স্যার। আমরা সেটাই আর কি, মানে নির্মল তুমি ইমেল করে দাও, ইমেল করে দাও। আমরা ততক্ষণে একটু আলোচনা করি, যে আলোচনায় ইয়ে থাকি। তুমি আমাকে এবং মিটনকে, দুইজনের ইমেল অ্যাড্রেস আছে না, অথবা সাজ্জাদ, যার কাছেই থাকে আমাদের কাউকে একটু পৌঁছাও, ইমেলটা দিয়ে একটু বলো যে ইমেল করেছো। আমরা আলোচনার স্বার্থে আর একটু কথা বলি, আমাদের সময় চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা বন্ধ থাকছে না। যে নাজমুল ইসলাম চৌধুরী সাহেব, আপনার কাছে শুনতে চাই একটু, আপনি যেহেতু এটার একটা স্বপ্নদ্রষ্টা, এই যে কুমড়া চাষটাকে আসলে ব্যাপকভাবে করছেন, আমাদের আগেও আপনি শেয়ার করেছেন, একটু আপনি আমাদেরকে আরেকবার বলেন যে বিশেষ করে এইটা যে আপনি যেহেতু রপ্তানিও করতেছেন এগুলা, তো ফলে এখানে ফসলের নিরাপত্তাটা একটা গুরুত্বপূর্ণ জায়গাটা, এই জায়গাটায় আপনার আসলে ফসলের মানদণ্ডটা কি করে বজায় রাখার চেষ্টা করছেন সেগুলো একটু বলবেন। এবং এই যে ফুরাডান ব্যবহার হচ্ছে, এই ফুরাডানেও আসলে কোনো ফসলের ভিতরে তার ইয়ে যায় কিনা, সেটাও সম্বন্ধে একটু বলেন আপনি। আমরা ডক্টর শামসুল আলম সাথে আছেন, উনি বলতেছেন যে ফুরাডানে শুধু ইয়ে না, কিছু আর্লি যে সমস্ত পোকামাকড় হয়, প্রথম দিকে পোকামাকড় হয়, সেগুলোও দমন হবে, কিন্তু ফুরাডান তো বাংলাদেশে ব্যান্ড, উনি বলতেছেন ফুরাডান ইজ ব্যান্ড ইন বাংলাদেশ, সেটাও বাজারে চলতেছে, সেটাও তাহলে আপনারা ব্যবহার করতে দিচ্ছেন কেন, সেটা একটু বলবেন আমাদের। আপনার মাইক্রোফোনটা অন করে। ধন্যবাদ স্যার। আসলে আমি আগেও শেয়ার করেছি, আজকে স্যার আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, এবং যারা শুনছেন এবং মতামত রাখছেন, আমাদের এগিয়ে যাওয়ার পথ আরো সুগম হবে। আসলে টোটাল সিস্টেমটা আসলে 15 বছর যাবত চলছে স্যার, এবং ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে। আপনি যে ফুরাডনের কথাটা আজকে আমি ওর মুখে শুনলাম স্যার, আসলে আমরা যেটা কন্ট্রোল ম্যানেজমেন্ট করি, সেই ক্ষেত্রে আমরা ইউএসএইড এর প্রজেক্ট ছিল আমাদের ইউএসএইড এর কাছে অ্যাপ্রুভাল নিয়েই কাজ করতে হয়। ওরা কতগুলো ওষুধ যেটা হিউম্যান হেলথের জন্য সেফ অ্যান্ড সিকিউর, সেই ওষুধগুলোই আমরা অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু বিগত কয়েক বছর আমরা কাজ করেছি। যেহেতু এখন প্রজেক্ট নাই এবং আমাদের মানে ইন্টারাকশনটা অত নিবিড়ভাবে দিতে পারতেছি না ডিউ টু স্টাফ ফ্যাসিলিটিস, যার কারণে ওরা কতগুলো কোম্পানির মানে পুশ সেলিং এর কারণে এই ফুরাডন জাতীয় এবং ব্যান আইটেমগুলো, ফুরাডনের বাইরেও আমি অনেক শিশি কৌটা এবং প্যাকেট পাই খেতে গেলে, সেইগুলো ব্যবহার করে। সুতরাং কন্ট্রোলের জন্য আসলে অবশ্যই একটা রুটিন মনিটরিং থাকা উচিত, যেটা একটা প্রজেক্টের আমব্রেলার নিচে থাকলে এটা সম্ভব কন্ট্রোল করা। আমরা পিরিয়ডিক্যালি যাচ্ছি, উইকলি যাচ্ছি এবং কন্ট্রোল করার যথেষ্ট চেষ্টা করতেছি, কিন্তু আমি আগেও বলেছি স্যার, আমরা কিছুটা নাজুক অবস্থায় আছি যে বিভিন্ন কোম্পানি তাদের ওষুধ সেলিং এর জন্য লেমন দিয়ে এই আপনার ভিটামিন নাম করে পেস্টিসাইড সেল করে, অমুক করে তমুক করে, এবং একটা হিউজ মার্কেট, অ্যারাউন্ড মানে 20, 30, 40, 60 লাখ টাকার মার্কেট ওখানে এই ঔষধের সময়, যেটা কন্ট্রোল করতে গেলে আমাদের 4 জন স্টাফ বা আমার কোম্পানি এখন 5-6 জন মানুষ নিয়ে আসলে সম্ভব না। ইনফ্যাক্ট নাথিং ইজ ইম্পসিবল, করা সম্ভব। আর এই জায়গাটাতেই আমরা যেটা করতেছি ধারাবাহিকভাবে বললে ভালো হবে, যে আমাদের মেইন উদ্দেশ্য ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন দ্য প্রসেস। এর মধ্যে প্রথম যেটা করতেছি আমরা লিঙ্কিং সার্ভিস প্রভিশন সিস্টেম, যেমন সিডটা আমরা নিজেরাই এখন প্রকিওর করে ওদেরকে দিচ্ছি যাতে কোয়ালিটি কন্ট্রোল হয়। কম্পোস্ট কিনতে হয়, আমরা এয়ারফোর্সের ফার্মে যেও কম্পোস্ট ডিল করি বা যাদের ফার্ম আছে তাদের সাথে কথাবার্তা বলি। ফার্টিলাইজারের ক্ষেত্রে
ডিলারদের সাথে কথাবার্তা বলে রাখি, তাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট টাইমলি যেন পায়। তারপর টেকনোলজি প্রমোশনের ক্ষেত্রে ডাইরেক্টলি যেমন মিজান ভাই এবং আমাদের কতগুলো সোশ্যাল মোবিলাইজার আছে তারা যে কাজ করে। তারপর আমরা যেটা করি স্যার, অবশ্যই সাস্টেনেবিলিটির জন্য ফান্ডিং লিঙ্ক, আমি যেটা প্রপোজাল লিখছি জমা দিচ্ছি, এখনো পর্যন্ত আনফরচুনেটলি পাইনি, হয়তো পাবো অতি সত্বর। তারপর কানেকশন করতেছি ইনস্টিটিউশনাল লিঙ্কেজ গুলো, যেমন বাড়ির সাথে আমার ডিজি স্যারের সাথেও কথা হয়েছে, স্যার আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমাদের সাথে এমইউ করতে চায়, যেটা সিড প্রোডাকশন ট্রায়াল আমরা করব আগামী বছর ইনশাআল্লাহ। এর বাইরেও স্যার ক্রস কান্ট্রি ডেসিমিনেশনের জন্য কাজ করি, এবং মেইনলি যেটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা বলছি স্যার ক্রপ ডাইভার্সিফিকেশনের জায়গায় এখন পামকিন স্কোয়াশ অলরেডি বিন এস্টাবলিশড বাই দ্য ফার্মার, এবং সাথে সাথে এবার দেখছি টার্নিপ যেটা ওল্ড কপি সেটাও হিউজলি হচ্ছে, আগামীতে ওটাও দিতে পারবো। এবং সাথে আপনি খুশি হবেন স্যার যে আমাদের 20 থেকে 25টা ক্রপ ট্রায়াল করা আছে, যেটা কমার্শিয়ালাইজ ফর্মে নেওয়া সম্ভব যদি মার্কেট সিস্টেমটাকে ডেভেলপ করি। ইন ফিউচারে আমরা এগুলো দিব। আর এমএফআই লিঙ্কেজটা একটা বড় সমস্যা এবছর, যেমন গত বছরের 1140 ফার্মারের মধ্যে থেকে 820 জন আসছে, বাকিরা আসতে পারে নাই, যেহেতু 4-5 বার এবার ফ্ল্যাট হিট হয়েছে আমাদের নর্থ, যার কারণে তাদের পুঁজির অভাবে আসতে পারে নাই। সুতরাং এমএফআই লিঙ্কেজের জায়গাটা অতীব গুরুত্ব, এবং আপনি স্যার এটা নিয়ে কাজ করছেন, যেটা ইউসিবিএল ব্যাংকের সাথে কালকেও অনুষ্ঠানটা দেখলাম। সুতরাং এই ধরনের কাজগুলো এগিয়ে নেবে। আর ফাইনালি যেটা স্যার সবকিছুর উপরে আমার মনে হয় যে এককভাবে পামকিন প্লাস কিছুই করতে পারবে না, একটা মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম দরকার। জি স্যার। আচ্ছা, মানে আমরা আরেকটা শুনবো, এটা এই কথাগুলো আমরা পরে আরেকবার শুনবো, যেহেতু মানে আমাদের নির্মল কানেক্ট করতে পারছে ইভেন্চুয়ালি। আমরা নির্মলের কাছে যাই। নির্মল, তোমার স্ক্রিন দেখা যাচ্ছে, তুমি একটু ফুল স্ক্রিন দিয়ে আমাদের সঙ্গে কথা বলো। নির্মল, শুনতে পাচ্ছ? তোমার স্ক্রিন দেখা যাচ্ছে নির্মল, তোমার মাইক্রোফোনটা অন করতে হবে। নির্মলের মাইক্রোফোনটা অন করতে হবে। নির্মলের মাইক্রোফোনটা অন করে কথা বলো। আবার চলে গেছে। আচ্ছা, সরি। আমরা করতেছি স্যার, আমরা হচ্ছে স্যার, অসুবিধা নেই স্যার। এবার দেখতে পারবেন স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। আরে দাঁড়াও না ভাই, একটু ধৈর্য ধরো তো তোমাকে। ধৈর্যটা গুরুত্বপূর্ণ। স্যার ওনার আস্তে আস্তে কথা আমি কন্টিনিউ করতে থাকি। ঠিক আছে, তুমি বলো। হ্যাঁ, তুমি বলো। মানে কোয়ালিটি কন্ট্রোলের জায়গাটা আমরা শুরু করেছি স্যার, এবং কোয়ালিটি কন্ট্রোলটাই হলো আমাদের অর্গানাইজেশন পামকিন অ্যাগ্রো ইনোভেশন লিমিটেডের মেইন উদ্দেশ্যটাই হলো সেফ ফুড প্রমোট করা। যার কারণে আমি বলছি যে এই ফুডটাকে ফার্ম টু কিচেন নিব, যাতে মাঝে কোনো গ্যাপ না থাকে। শুনতে পারে কিনা? জি, শোনা যায়। স্যার কি দেখা যাচ্ছে এখন আমাকে, আমাদের এটা স্ক্রিন? না, স্ক্রিন আসেনি। স্ক্রিন আসেনি? এখন আসছে। হ্যাঁ, আসছে। একটু সময় লাগে সাধারণত। স্ক্রিন আসছে, তুমি এটাকে ফুল স্ক্রিন দিয়ে স্যার ফুল স্ক্রিন দেওয়া আছে স্যার। স্যার ফুল স্ক্রিন দেওয়া আছে, তাহলে স্যার আমি কি শুরু করব স্যার নাকি আপনাদের? হ্যাঁ, শুরু করো। মানে আমি আসলে স্যার প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আসলে এটা আমাদের পক্ষ থেকে একটি ইন্টারাপশন হওয়ার কারণে আসলে যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা হচ্ছে সেটি আসলে সবার জন্য অত্যন্ত শিক্ষণীয়। যা কুমড়া জাতীয় ফসলের যে সমস্ত ক্ষতিকর পোকামাকড় হয় সেগুলির উপরে একটু আমি স্যার আলোকপাত করব। আমরা কিভাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে যে সমস্ত প্রযুক্তিগুলি দিয়ে আমরা নিরাপদভাবে দমন করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। স্যার প্রথমেই স্যার কুমড়া জাতীয় সবজির যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোকা হচ্ছে স্যার মাছি পোকা, যে আমাদের কৃষক ভাই বলে গেলেন যে মাছি পোকা হচ্ছে কিন্তু স্যার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাছি পোকা। এখানে আমি যে জীবন চক্র দেখানো হচ্ছে সেটা আমি যাব না। এই যে এখানে পুরুষ, স্ত্রী এবং জীবন চক্রের দাঁত দেখানো হয়েছে। আমার ডান দিকে যে আছে আসলে স্ত্রী মাছি পোকাই, কিন্তু এটা কচি ফল যখন কচি অবস্থায় থাকে সেখানে ফলের ভিতরে ডিম পারে, এবং বড় হইলে সাধারণত স্যার এটা ডিম পারতে পারে না, এবং বড় ফলে কিন্তু মাছি পোকা আক্রমণ করে না। সাধারণত কচি ফলের
যেহেতু স্ত্রী মাছি পোকা ভিতরে ডিম পারে, সেজন্য বাহির থেকে কীটনাশক এবং ভিতরেই এই কীড়া, ডিম থেকে কীড়া বের হয়ে এসে ভিতরে কুড়ে কুড়ে খায়। যার ফলে স্যার অনেক সময় আমরা বাহির থেকে যদি কীটনাশক স্প্রে করি কিন্তু সেটা কাজে আসে না স্যার। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই জন্যই কিন্তু মাছি পোকার জন্য রাসায়নিক কীটনাশক স্প্রে করি, যেটা আমাদের খুব একটা কাজে আসে না। আমরা দেখেছি প্রায় 16 ধরনের কুমড়া জাতীয় সবজিতে মাছি পোকা একটা ব্যাপক সমস্যা। এখানে আমি স্যার কিছু ছবি দেখাবো যে আমাদের কি কি মাছি সবজিতে, কুমড়া জাতীয় সবজিতে সেই মাছি পোকার সমস্যা হতে পারে। সেটা হচ্ছে আমরা দেখলাম যে শশা, আমরা দেখেছি মিষ্টি কুমড়ার ফুলেও এটা আক্রমণ করে। এটা মিষ্টি কুমড়া কাটার পরে করল্লা, আমরা গবেষণা করে দেখেছি যে সবচেয়ে বেশি আক্রমণ করে করল্লাতে। এই যে হলুদ হয়ে যায় স্যার, সেটা কিন্তু ভিতরে কিন্তু এটা কীড়া এবং লার্ভা পাওয়া যাবে। যেটা সেই করল্লা আক্রান্ত কুমড়া, চাল কুমড়া আমরা দেখেছি। এগুলো তোমার কি আলাদা স্লাইড না? জি স্যার, আলাদা। কিন্তু আমার স্ক্রিনে আসছে সবগুলা স্লাইড একসঙ্গে। আচ্ছা, কি সময়? আমি তো ফুল স্ক্রিন দিছি, আমার আলাদা স্ক্রিন দেখা যাচ্ছে। তুমি আলাদাই দেখতে পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, চলো, অসুবিধা নেই। জি, এখন কি স্যার দেখা যাচ্ছে জিনিসটা? আমাদের ঝিঙ্গা দেখাচ্ছে আমি স্যার। জানি না অন্যরা কি দেখতেছে, কিন্তু আমার এখানে সমস্যা হচ্ছে। আবার ট্রাই করবো স্যার আমি? না, তুমি চলো, সময় তো চলেছে। আপনি স্লাইড রেফারেন্স, স্লাইড নাম্বার বলে ব্রিফ করে, হ্যাঁ, নাম্বার বলে বলো, তাহলে আমাদের সুবিধা আর কি। করলারটা 9 নাম্বার, করলারটা 9 নাম্বার আছে। হ্যাঁ না, আমার স্যার এখানে তো আমি পুরো নাম্বার তো দেখতে পাচ্ছি না, আমি ফুল দেখতেছি স্যার, একটা স্লাইড। আচ্ছা ঠিক আছে, তুমি বলতে থাকো, আমরা বুঝে নেব স্যার। একটু স্যার আমি আবার একটু দেখি স্যার। তুমি হইছে অফিসে আসো। চৌধুরী সাহেব যেটা বলছিলেন, নাজমুল, ঠিক আছে। আসলে স্যার জিনিসগুলো হবে সিস্টেমেটিক ওয়েতে হবে, এবং আমাদের মেইন এরিয়া অফ ওয়ার্ক হলো স্ট্রিমলাইনিং অল দ্য প্রসেস অ্যাজ পার সেফ ফুড প্রোডাকশন মোড। সেই জন্য স্যার আমাদের একদম সবকিছু করতে পারছি তা না। আমাদের কোম্পানির বয়স আমাদের মাত্র 3 বছর, এবং এর আগে আমাদের 15 বছর যেটা করছি স্যার ট্রায়াল এন্ড এররের মাধ্যমে জাস্ট ইনোভেশনটাকে গ্রাউন্ডিং করে একটা জায়গায় নিয়ে আসছি। এখন সময় আসছে এটাকে আরো স্ট্রিমলাইন করে, এটাকে আরো স্মার্ট তৈরি করা, এবং সাথে আমাদের কতগুলো ইনস্টিটিউশনাল কনসিডারেশন এবং ফ্যাক্টর যেগুলোকে অ্যাড্রেস করা। যেমন এই প্রোডাক্টটা যে অর্গানিক বলতেছি বা পেস্টিসাইড ফ্রি বলছি আমরা, সেই জিনিসটাকে আমরা চাই যে বিসিআইসি থেকে বা ফুড সায়েন্স থেকে আমরা এটার কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করে দেখতে চাই যে আসলে এটার কম্পোজিটিভ ভ্যালু, নিউট্রিশন ভ্যালু এবং আদার ফ্যাক্টর গুলো, ট্রেস এলিমেন্ট গুলো কিভাবে আছে, এবং মেটাল কোনো হেভি মেটালের লোড আছে কিনা, যেহেতু রিভারাইন এরিয়াতে করছি এবং এই পানিটা যেহেতু অনেক ধরনের হেভি মেটাল ক্যারি করে, সুতরাং এই জিনিসটা আমাদের ইয়াতে আছে স্যার। আমরা এটার অ্যানালাইসিস করে দেখবো ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে, এবং আমরা সায়েন্টিফিক্যালি দেখতে চাই যে প্রোডাক্টটা কতটুকু সেফ। আর একটা কথা বলে রাখি যে এই জিনিসটা এই কারণেই ভালো স্যার, যে অর্গানিক প্রোডাক্ট তৈরি করতে গেলে, নর্মাল মেইনল্যান্ডে করতে গেলে এত পরিমাণ পেস্টিসাইড ওভার 30-40 ইয়ার্স ইউজ হয়েছে, ওটাকে অর্গানিক করতে গেলেও 3-4-5 বছর জমি ফেলায় রেখে নিউট্রাল করে করা দরকার। আমাদের ক্ষেত্রে সুবিধা হলো প্রতি বছর এটা রিচার্জ হয়ে যাচ্ছে আপনার ফ্লাড ওয়াটারের মাধ্যমে, যার কারণে আমরা একটা সারফেস পাচ্ছি, সুন্দর একটা মানে রিচার্জেবল সারফেস, যেখানে পেস্টিসাইড ফ্রি, অর্গানিক এবং সেফ ফুড করা সম্ভব। আর জি স্যার, এন্টোমোলজির এরিয়াতে স্যার আমি আগে বলছি যে পেস্ট অ্যাটাক যে নাই তা না, ফ্রুট ফ্লাইয়ের অ্যাটাকটাই মেইনলি হয়। আর যেহেতু সারফেসটা অত্যাধিক মানে তপ্ত এরিয়া বালু মাটির কারণে, বালির জন্য, যার কারণে বিভিন্ন ধরনের পেস্টের অ্যাটাকটা কম্পারেটিভলি কম ইন কম্পেয়ার টু মেইনল্যান্ড। সুতরাং এই জায়গাগুলোতে আরো কিভাবে আমরা মানে টেকনিক্যালি বায়োলজিক্যাল কন্ট্রোলের মাধ্যমে
আরো উন্নত করতে পারি। এর জন্যই স্যার আমাদের ইনস্টিটিউশনাল কোলাবোরেশন, নেটওয়ার্কিং এন্ড লিঙ্কেজ। এক্স্যাক্টলি আমাদের আসলেই মানে এই বিভিন্ন জনের বিভিন্ন ধরনের জ্ঞান আছে, সেগুলোকে আসলে শেয়ার করলে বা আমরা যদি একজন আরেকজনের কাছে শিখতে পারি, সবকিছুই আমাদের আনুষ্ঠানিক ট্রেনিং সবসময় নাও লাগতে পারে। যে আপনার কাছ থেকে শিখতে পারি, একজন কৃষকের কাছ থেকে শিখতে পারি, বা কৃষক থেকে কৃষকের শিখতে পারে। আমাদের এই জ্ঞানের আসলে সফলতা যদি যেখানে আছে সেগুলো আমরা শেয়ার করতে পারি। নির্মল, তুমি কি রেডি? জি স্যার, আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে, বলো। এখন স্যার ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, চলো। জি স্যার, সরি স্যার, আমি আবার দুঃখ প্রকাশ করছি এবং আবার ঠিক আছে তোমার জন্য আজকে আমরা শুনবো। শুধু একটু তাড়াতাড়ি যেও, যতটুকু সম্ভব। খুবই তাড়াতাড়ি দেখাবো স্যার। জাস্ট এটা কুমড়া জাতীয় সবজি ফসলের আমি যে বলছিলাম স্যার, মূল ক্ষতিকারক পোকা হচ্ছে স্যার কি পেস্ট হচ্ছে, এটার মাছি পোকা, যেটা আমাকে ফ্রুট ফ্লাই বলি ইংরেজিতে। এখানে পুরুষ এবং আমার স্ত্রী মাছি পোকা, এদের জীবন চক্র দেখানো হয়েছে। এবং আমার যে স্ক্রিন চেঞ্জ হচ্ছে, কি স্ক্রিন কি চেঞ্জ হচ্ছে? হয়েছে স্যার, হয়েছে না? কিন্তু বাকিরা দেখতে পাচ্ছে কিনা জানি না, আমি দেখতে পাই। আমার এখানে হচ্ছে না, কেন হচ্ছে না আসলে? না, স্ক্রিন মুভ করছে না। ওই যে এখন মনে হয় আসছে স্যার। ওই যে আমাদের পাশে অন্য কম্পিউটার দেখতেছে, বলতেছে আর দেখতে দেখা যাচ্ছে। আজমল দেখতে পাচ্ছেন? জীবন চক্র, মাছি পোকার জীবন চক্রের যে স্লাইডটা স্যার, সেটা তো দেখা যাচ্ছে, বলতেছে যে আমার পাশে। মিজান সাহেব দেখতে পাচ্ছেন? না স্যার, আমি ফার্স্ট পেজটাই দেখতে পাচ্ছি, মুভ হচ্ছে না। আপনি শুধু প্রথম স্লাইড দেখতে পাচ্ছেন, বাকিগুলো পাচ্ছেন না? না স্যার, না, শুধু ফার্স্ট পেজটা। ওইটাই। আচ্ছা, তুমি বলো নির্মল, তুমি বলতে থাকো তোমার অনুযায়ী, আমরা শুনি। এটা আমি বলে যাই স্যার? হ্যাঁ, বলে যাও, তুমি বলে যাও। এখানে স্যার আমি বলে যাই স্যার, যেহেতু স্যার মাছি পোকা আমরা দেখেছি যে স্যার প্রায় 16 ধরনের কুমড়া জাতীয় সবজি মাছি পোকা দেয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেটি হচ্ছে স্যার, আমরা যে জানি যে শসা, মিষ্টি কুমড়ার ফুলেও এটা আক্রমণ করে, অনেক সময় দেখা যায়। করল্লাতে দেখা যায়, আমরা গবেষণা করে দেখেছি যে করল্লাতে সবচেয়ে বেশি আক্রমণ করে এটি। এবং আমরা জানি চাল কুমড়া, ঝিঙ্গা, তারপরে চিচিঙ্গা, কাকরল, আমাদের লাউ, পটল, ধুন্দুল, এগুলি এই সমস্ত কুমড়া জাতীয় সবজিতে আক্রমণ করে। পাশাপাশি স্যার তরমুজ কিন্তু আমরা ফলের মধ্যেও ধরি থাকি, কিন্তু তরমুজেও এই যে মাছি পোকা, কুমড়া জাতীয় সবজির যে মাছি পোকাটা স্পেসিসটা স্যার, সেই স্পেসিসটাই লাগে। ফলেরও একটা মাছি পোকা আছে, বিভিন্ন ফলে আম, পেয়ারা, কুলে সেটা আক্রমণ করে, কিন্তু সেটার প্রজাতি আলাদা। কিন্তু তরমুজে যে মাছি পোকাটা আক্রমণ করে, যে সবজির যে মাছি পোকা, কুমড়া জাতীয় সবজির যে মাছি পোকা, সেটা তরমুজেও আক্রমণ করে থাকে। আমরা জানি যে আমরা কিভাবে এটার দমন ব্যবস্থাপনা, আপনারা জানেন স্যার যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা কিন্তু দীর্ঘদিন, প্রায় 20 বছর আগে, আমরা 20 বছর যাবৎ এটা নিরাপদ পদ্ধতি অবলম্বন বের করার জন্য কাজ করেছি। আমরা তখন থেকে কিন্তু আমাদের প্রায় ফেরোমন ফাঁদ ভিত্তিক যে দমন ব্যবস্থাপনা, এটা কিন্তু স্যার মাঠ পর্যায়ে এখন কিন্তু অনেক জায়গায় এটা গ্রহণযোগ্য পদ্ধতি। আমাদের ফেরোমন ফাঁদের কথা বলেছেন যে আমরা কিন্তু স্যার সবসময় বলি যে এটার জন্য একটা প্রিকন্ডিশন হচ্ছে যে পোকা আক্রান্ত ডগা ও ফল ধ্বংস করতে হবে। আমরা ইংরেজিতে বলি সেনিটেশন বা হাত বাছাই, যেটাই বলি না কেন স্যার, যে আক্রান্ত ডগা ও ফল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেটার মধ্যে আক্রান্ত ফলে, কচি ফল যেটা আক্রান্ত হয়, সেটাকে আমাদের সংগ্রহ করে মাটির কমপক্ষে 1.5 ফুট গভীরে নিয়ে পুঁতে ফেলতে হবে। আইপিএম পদ্ধতি বা সমন্বিত বালাই ব্যবস্থাপনার পদ্ধতির একটা অন্যতম উপাদান হচ্ছে যে আমাদের আক্রান্ত ফলকে অবশ্যই সংগ্রহ করে ধ্বংস করতে হবে, মাটির গভীরে পুঁতে ফেলতে হবে। পাশাপাশি আমাদের 10-12 মিটার দূরে দূরে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। একজন আমাদের যে কৃষক ভাই বললেন যে আসলে আমাদের মিজানুর রহমান সাহেব বলেছেন যে ফেরোমন ফাঁদ ভিত্তিক যে দমন ব্যবস্থাপনা, তার কিছু সমস্যা আমরা জানি। সেটা হচ্ছে যে স্যার অনেক সময় কৃষকরাই রিলাক্টেন্ট, উদাসীন, যে তারা সাবানের যে পানিটা সেটা বদলাতে চায় না। পাশাপাশি ফেরোমন ফাঁদ আমরা দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সময় মতো আমাদের ফেরোমন ফাঁদটা পাতা হয় না স্যার। যেটা আমরা দেখেছি যে ফেরোমন ফাঁদ কিন্তু আমরা বলি যে কুমড়ায় যে বিশেষ করে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পরই 3 সপ্তাহ পর থেকে আমাদের ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। অর্থাৎ মাচায়, যেগুলো মাচা হয় কুমড়া জাতীয় সবজি, সেখানে মাচায় ওঠার আগেই, মাচায় উঠবে এই সময়টাতেই কিন্তু আমাদের ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। এবং সাবান পানি কমপক্ষে 7 দিন পর পর
প্রয়োগ করতে হবে। এবং আমরা সবসময় বলি যে ফেরোমন ফাঁদের যে কার্যকর দেওয়ার জন্য এলাকার সমস্ত, এটা কমিউনিটি অ্যাপ্রোচে সবাই যদি আমরা এলাকার সবাই যদি ব্যবহার করি তাহলে কিন্তু এটা কার্যকারিতা বেশি হবে স্যার, এটা খুবই ইফেক্টিভ হবে, আমরা সেটা কিন্তু আমরা জানি স্যার। এবং একটা আনন্দের কথা আছে স্যার, প্রথম কিন্তু এটা যখন কমার্শিয়ালাইজেশন হয়, জানেন স্যার বর্তমান সরকারের আমলেই কিন্তু এটি 2010 সালে বায়োপেস্টিসাইড অ্যাক্ট হয় এবং 2012 সালেই কিন্তু প্রথম আমাদের এই সমস্ত ফেরোমন ফাঁদ জৈব বালাইনাশক প্রথম রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় বাংলাদেশে। এর আগে 2010-এর আগে কিন্তু বায়োপেস্টিসাইড অ্যাক্ট ছিল না এবং 2012 সালে প্রথম আমাদের ফেরোমন ফাঁদ এবং অন্যান্য জৈব বালাইনাশক আছে। তখন কিন্তু মাত্র একটা কোম্পানি ছিল স্যার, ইস্পাহানি বায়োটেক। এখন অত্যন্ত আনন্দের কথা যে প্রায় 6-7টা কোম্পানি স্যার এই কুমড়া জাতীয় সবজির যে ফেরোমনটা আছে, প্রায় 6-7টা কোম্পানি কিন্তু স্যার এখন রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে এবং আরো কয়েকটা কোম্পানি ইতিমধ্যে আবেদন করেছে তাদের এই ফেরোমন ফাঁদ আনতে চায়। এখন এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে আগে শুধু বায়োপেস্টিসাইড কোম্পানিগুলি আসতো, এখন কিন্তু অনেক কেমিক্যাল পেস্টিসাইড কোম্পানিও যাদের কেমিক্যাল পেস্টিসাইড বিজনেসের পাশাপাশিও কিন্তু স্যার এই ধরনের জৈব বালাইনাশক, বিশেষ করে ফেরোমন ফাঁদ ভিত্তিক জৈব বালাইনাশক কিন্তু স্যার আমাদের মার্কেটে নিয়ে আসতেছে। এটা আমাদের জন্য একটি পজিটিভ ব্যাপার। আরেকটি জিনিস হচ্ছে স্যার, আপনারা হয়তো জানেন যে ফেরোমন ফাঁদের আমাদের যে ফেরোমন ফাঁদ ভিত্তিক যে দমন ব্যবস্থাপনা, ফেরোমন ফাঁদ দিয়ে আমরা শুধুমাত্র পুরুষ মাছি পোকা ধরে থাকি। এখন আমাদের নতুন আরেকটা পদ্ধতি আমরা স্যার প্রচলন করতে যাচ্ছি, এটা আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে গবেষণা চলতেছে। সেটি হচ্ছে স্যার আকর্ষণ ও মেরে ফেলা পদ্ধতি। এটা ছবিতে দেখাইলে ভালো হইতো স্যার। এখানে আকর্ষণ মেরে ফেলা পদ্ধতিতে আমরা পুরুষ এবং স্ত্রী মাছি পোকা আমরা দুইটাই ধরবো স্যার। এখন পুরুষ মাছি পোকাটা ধরবো কিভাবে স্যার? পুরুষ মাছি পোকাটা ধরার জন্য আমাদের স্যার ফেরোমনটা এখানে হচ্ছে স্যার একটা টিউবে পেস্টের মতো স্যার ফেরোমন। এই ফেরোমনের মধ্যে স্যার একটু জৈব বালাইনাশক মিশ্রিত থাকে। এই পেস্টের মতো যে ফেরোমনটা স্যার, এই পেস্ট অর্থাৎ জেলের মতো এক ধরনের পদার্থ স্যার টিউবের মধ্যে থাকে, যেমন আমাদের দাঁত মাজার টুথপেস্ট আছে স্যার, ওই রকম পেস্টের মধ্যে থাকবে স্যার ফেরোমন। এটা স্যার আমরা বাউন্ডারিতে, জমির বাউন্ডারিতে 10 থেকে 12 মিটার দূরে দূরে স্যার একটু করে পেস্ট লাগাই দিব স্যার। সেখানে যদি এই পেস্টটার মধ্যে স্যার কি থাকে, ওই ফেরোমন থাকে, পাশাপাশি আমাদের একটু জৈব বালাইনাশক মিশ্রিত থাকে, যাতে ওই ফেরোমনের গন্ধে পোকাটা আসবে, পাশাপাশি সেখানে ওই জৈব বালাইনাশকের সংস্পর্শে আসলে সেই পোকাটা পরে মারা যাবে স্যার। এটা পুরুষ পোকা। আর স্ত্রী পোকা ধরার জন্য স্যার আরেক ধরনের ফাঁদ আমরা মাচার মধ্যে ঝুলিয়ে দিই স্যার। সেই স্ত্রী পোকার কি ফাঁদ থাকে স্যার, ওই ফাঁদের মধ্যে কি থাকে, সেখানে স্যার হাইড্রোলাইজড প্রোটিন থাকে স্যার, সেখানে স্ত্রী মাছি পোকার খাবার। সেই স্ত্রী মাছি পোকার খাবার এর মধ্যেও এক ধরনের জৈব বালাইনাশক মিশ্রিত থাকে। সেই স্ত্রী মাছি পোকা সেই জৈব বালাইনাশকের গন্ধে আমাদের স্ত্রী মাছি পোকা তার খাবার খাওয়ার জন্য আসবে এবং জৈব বালাইনাশকের গন্ধে এসে মারা যাবে স্যার। এটা হচ্ছে মূল কনসেপ্ট। এখানে দুই ধরনের পুরুষ মাছি পোকা এবং স্ত্রী মাছি পোকা উভয় মাছি পোকা আমরা ধরে ফেলতে পারি। এই যে স্ত্রী মাছি পোকা ফরার যে ফাঁদটা স্যার ছোট, সেটা আমরা ঝুলিয়ে দিব আমাদের মাচায়, কুমড়া জাতীয় সবজির মাচায় 10-12 মিটার দূরে দূরে আমরা সেটা ঝুলিয়ে দিতে হয় স্যার। এই পদ্ধতিটা আমরা দেখেছি স্যার অনেক কার্যকর এবং এটা কিন্তু স্যার এখন বিভিন্নভাবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আমাদের অনেক এলাকায় স্যার এটা ব্যবহৃত হচ্ছে, আমরা ভালো সাড়া পাচ্ছি এবং এটা আমরা প্রচলন করার, এটা রাসেল আইপিএম যে কোম্পানি, ইউকে বেসড কোম্পানি, বাংলাদেশ তাদের যে শাখা, সেই রাসেল আইপিএম কোম্পানির মাধ্যমে সেটা আমরা প্রমোট করার জন্য চেষ্টা করতেছি। সেই স্ত্রী মাছি পোকা এবং পুরুষ মাছি পোকার ধরার যে পাশাপাশি স্যার আপনারা জানেন স্যার ইউলু স্টিকি ট্র্যাপ স্যার, এখন ইউলু স্টিকি ট্র্যাপ বিভিন্ন শোষক পোকার জন্য এটা ব্যবহৃত হয়। এক ধরনের ইউলু স্টিকি ট্র্যাপ স্যার, যেটা হচ্ছে ফেরোমন ইমপ্রেগনেটেড ইউলু স্টিকি ট্র্যাপ স্যার। এই যে কুমড়া জাতীয় সবজির মাছি পোকা ধরার জন্য যে ফেরোমন স্যার, সেই ফেরোমন ইমপ্রেগনেটেড স্টিকি ট্র্যাপ, এটা যদি স্যার আমরা জমিতে দিয়ে দিই, সেখানেও কিন্তু স্যার আমাদের এই মাছি পোকা ধরে মারা যায় স্যার। সেটাও আমরা প্রমোট করার চেষ্টা করতেছি। এই যে পরের দুইটা পদ্ধতি, এই যে কৃষক যে রিলাক্টেন্ট, উদাসীন, যে সাবান পানি বদলাইতে চায় না, এই জন্য কিন্তু স্যার এই যে পদ্ধতিগুলি অনেকটা রিলেটিভলি সহজ। কৃষকের সেই উদাসীনতার কথা চিন্তা করেই কিন্তু স্যার এই যে এই সমস্ত পদ্ধতিগুলি আমরা মাঠ পর্যায়ে স্যার প্রচলন করার জন্য চেষ্টা করতেছি। ছবিতে দেখাইলে অনেক ভালোভাবে দেখা যেত স্যার। আমাদের কষ্ট আজকে, ঠিক আছে। আমাদের কুমড়া জাতীয় সবজির
মাছি পোকার যে ফেরোমন ফাঁদ, এটাও কিন্তু স্যার অনেক এখনো স্যার কার্যকর। পাশাপাশি আমাদের ওই যে আমাদের যে নতুন নতুন পদ্ধতিগুলি কিন্তু স্যার আমরা প্রচলন করার চেষ্টা করতেছি স্যার। আর স্যার আরেকটা বিষয় যেটি হচ্ছে স্যার, এখানে আমরা পাম্পকিন বিটেলের কথা এসেছে, একজন প্রশ্ন করেছে যে পাম্পকিন বিটেল আমরা কিভাবে দমন করব স্যার। পাম্পকিন বিটেল একজন আমাদের চাষি ভাই বা আমাদের মিজান সাহেবও বলেছেন মনে হয়, যে পাম্পকিন বিটেল যদি স্যার প্রাথমিক অবস্থায় আক্রমণ কম থাকে তখন যদি আমরা হাত বাছাই করে ফেলতে পারি। পাম্পকিন বিটেল হচ্ছে স্যার প্রথম চারা অবস্থায় গাছের পাতাকে শেষ করে ফেলে, এটা গাছ বড় হইলে আর আক্রমণ করে না, সাধারণত 25-30 দিনের পরে গেলে ওই বিটেলটার পাতা খেয়ে শেষ করতে পারে, পাতা খায় না স্যার। এই জন্য আমরা চারার প্রাথমিক অবস্থায় আমরা যদি চারাটা অনেক সময় আক্রমণ প্রবণ এলাকা যেখানে বেশি হয় সেখানে আমরা অনেক সময় বলি যে এটাকে চারাটা যদি মশারির নেট করে, আমরা দেখেছি এটা কস্ট ইফেক্টিভ হয় স্যার। মশারির নেটটা কয়েক বছর ব্যবহার করা যায়। মশারির নেটের মধ্যে চারাগুলি যদি আমাদের 1 মাস পর্যন্ত শেডিং ঢেকে রাখি তাহলে কিন্তু একটা পাম্পকিন বিটেলও আসবে না। এভাবেও কিন্তু স্যার আমাদের মশারির নেট দিয়ে ঢেকে আমরা চারাটাকে 1 মাস পর্যন্ত রক্ষা করতে পারি। কিন্তু যেখানে ইনফেস্টেশন কম, আক্রমণ কম, সেখানে কিন্তু হাত বাছাই করেই সমস্যা এটা দূর করা যায়। পাশাপাশি এই দুইটা পদ্ধতির বাইরেও যেটা করা হয়, যে ফুরাডানের কথা বললেন, ফুরাডান কিন্তু স্যার এই পাম্পকিন বিটেল থেকেও 1 মাস পর্যন্ত রক্ষা করে। কিন্তু ফুরাডানের সমস্যা হচ্ছে স্যার এটা অত্যন্ত টক্সিক। আপনারা জানেন স্যার যে হয়তো ইউরোপিয়ান ইউনিয়ন সব বেশ কয়েকটা দেশে ইতিমধ্যেই ফুরাডান, কার্বোফুরান যেটি, এটার অ্যাক্টিভিটি হচ্ছে কার্বোফুরান, এই কার্বোফুরান ব্যান্ড এখন স্যার অনেক দেশেই, বাংলাদেশেও আমাদের 21 সালের জুন পর্যন্ত এটার সময় আছে, এটার মেয়াদ যদিও বাড়ানো হয়েছে অনেকের রিকোয়েস্টে। এটাও কিন্তু স্যার আমাদের বাংলাদেশেও এটা আমাদের পিটা কমিটিতে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে যে কিভাবে আমাদের ফুরাডানকে ব্যান করে দেওয়া যায়, কারণ এটা অত্যন্ত টক্সিক এবং সয়েলের যে অণুজীব আছে, মাইক্রোবস আছে, সেগুলোর জন্য অত্যন্ত টক্সিক। এটা সয়েল কোয়ালিটিকে ডিটেরিওরেট করে, এটা 30 দিন পর্যন্ত এটা রেসিডিউ থাকে। এই জন্য এই সমস্ত চিন্তা ভাবনা করে আমাদের একটা প্রক্রিয়া চলতেছে যে এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য আমরা ফুরাডান সাধারণত এখন ডিসকারেজ করে থাকি স্যার, ফুরাডানের অল্টারনেট যেগুলি আছে সেগুলিকে আমরা ব্যবহার করার কথা বলি থাকি। এই হচ্ছে স্যার আরেকটা বিষয়, এই একটা পোকা গেল স্যার। আরেকটা পোকা হচ্ছে স্যার ইপিলাকনা বিটেল, সেটাকে আমরা কাটালে পোকা বলি। সেটার কাটালি পোকার কিরাটা হচ্ছে স্যার কাটা কাটা ভাব থাকে, এই জন্য এটাকে কাটালি পোকা বলি। এটাও অনেক সময় কুমড়া জাতীয় সবজির পাতা খেয়ে ঝাঁঝরা করে ফেলে। তবে এটা অনেক সময় এটা হচ্ছে স্পোরাডিক পেস্ট, সবসময় লাগে না, সবসময় ব্যাপক ক্ষতিকর থাকে না। সেটাও কিন্তু স্যার আমরা অনেক সময় দেখেছি যে বেশি আক্রান্ত পাতাগুলিতে যখন এটা দলবদ্ধভাবে থাকে, অনেক কিরা থাকে, তখন এগুলাকে হাত বাছাই করলেই আমরা অনেক সময় হয়ে যায়। আর তারপরেও যদি না হয় তখন আমাদের যে কোনো আমাদের যেমন স্পিনুসেট গ্রুপের জৈব বালাইনাশক আছে ট্রেসার নামে, সেটা যদি আমরা শুধুমাত্র যেখানে লাগে জমির যেখানে অংশে, পুরো জমিতে স্প্রে করার দরকার নাই, জমিতে যেখানে আক্রান্ত অংশে শুধুমাত্র স্প্রে করলে আমরা ট্রেসার যদি স্প্রে করি সেই ইপিলাকনা বিটেল আমরা দমন করতে পারি। আর গতকালই স্যার আমরা আরেকটা জিনিস নতুন তথ্য পেলাম স্যার। আমি গতকালই কুমড়ার একটা মাঠে, আমরা নরসিংদী শশার একটা মাঠে গেলাম স্যার, সেখানে ব্যাপক এলাকায় শশার চাষ হয়, যেটা হচ্ছে সাদামাছি স্যার। সাদামাছি আপনি জানেন স্যার যে সাদামাছির অনেক ধরনের সাদামাছি আছে। এক ধরনের সাদামাছি আছে স্যার টমেটোতে, সেটা ভেক্টর, সেটা ভাইরাস ছড়ায়। এবং কুমড়াতে স্যার আমরা এক ধরনের সাদামাছি দেখলাম, সেটা হচ্ছে স্যার বেগুনের সাদামাছির মতো যে সেই স্পেসিসটা। বেগুনে কিন্তু এটা ভাইরাস ছড়ায় না, আমার সম্ভবত এটা কুমড়াতেও এইটা আমরা ব্যাপক সাদামাছির আক্রমণ দেখলাম। সাদামাছিকে আমরা বলি থাকি পেস্টিসাইড ইনডিউসড পেস্ট, অর্থাৎ প্রতিনিয়ত কীটনাশক দিলে কিন্তু ইদানিং এই সাদামাছি আরো অন্যান্য পোকাগুলো, শোষক পোকাগুলোর আক্রমণ বৃদ্ধি পায়। আমরা বলি বেশি কীটনাশক দিলে সাদামাছি। আমরা গতকাল পাতা উল্টে দেখলাম শশার যে ব্যাপক সাদামাছির আক্রমণ, এই সাদামাছি কিন্তু স্যার ব্যাপক ক্ষতি করে থাকে। এবং আরেকটা নতুন জিনিস আমরা গতকালকে দেখলাম স্যার, কুমড়া জাতীয় সবজিতে যারা থ্রিপস, যেটা আমরা অনেকে চুষি পোকা বলে, অনেকে চুঙ্গি পোকা বলে, যেটাই বলি না কেন স্যার, থ্রিপস যে ক্ষুদ্র পোকা স্যার, সেটা কিন্তু আমরা দেখছি যে কুমড়ার যে ফুল সংলগ্ন যে শুট, সেখানে সেটা থেকে রস খেয়ে গাছটাকে দুর্বল করে ফেলে, ওই অংশটাকে দুর্বল করে ফেলে এবং সেখানে কুকড়ে যায়, এরকম মনে হয় যে ভাইরাস লাইক সিমটমস ডেভেলপ করে। সেটা কিন্তু অনেক সময় থ্রিপসের কারণে হচ্ছে স্যার। এটা একটা নতুন সমস্যা কুমড়ার। এবং যে সাদামাছির কথা বললাম, বিশেষ করে নরসিংদী, যশোর সহ বিভিন্ন অঞ্চলে যেখানে কৃষকরা প্রতিনিয়ত প্রচুর কীটনাশক ব্যবহার করে স্যার, আমরা যতই বুঝাই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কৃষকদেরকে তারা তাদের যে পেস্টিসাইড ওরিয়েন্টেড মেন্টালিটি এ থেকে বেরিয়ে আসতে পারে না, যার ফলে তারা কীটনাশক একটা রেগুলার প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্ত অঞ্চলেই কিন্তু এই সমস্ত থ্রিপস এবং সাদামাছি এই সমস্ত পোকাগুলির আক্রমণ
ব্যাপক আকার দেখা যাচ্ছে। এখন এর জন্য কিন্তু এই সমস্ত যে নতুন নতুন শোষক পোকা, সেগুলোর জন্য কিন্তু আমাদের যে স্টিকি ট্র্যাপ স্যার, আপনি জানেন যে ইউলো স্টিকি ট্র্যাপ, ব্লু স্টিকি ট্র্যাপ, এগুলি এখন আস্তে আস্তে বাজারে আমরা মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য চিন্তা ভাবনা করতেছি। বিশেষ করে ব্লু স্টিকি ট্র্যাপ এবং ইউলো স্টিকি ট্র্যাপ, এই দুইটা। ইউলো স্টিকি ট্র্যাপটা ইতিমধ্যেই প্রচলন শুরু হয়েছে। ব্লু স্টিকি ট্র্যাপটা এখন আমাদের পরীক্ষা পর্যায়ে আছে, সেটাও আশা করি এটাও অনেক শোষক পোকার জন্য বেশ কার্যকর। সেগুলি আসলে এগুলি কিন্তু স্যার এই যে আমাদের এই সমস্ত যে নতুন নতুন শোষক পোকা আমাদের এগুলির জন্য খুবই কার্যকর। পাশাপাশি এই সমস্ত শোষক পোকার জন্য কিন্তু অনেক জৈব বালাইনাশক, বিশেষ করে নতুন নতুন জৈব বালাইনাশক আমাদের মাঠ পর্যায়ে আমরা এখন প্রচলন করার চেষ্টা করতেছি। একটি নাম হচ্ছে বায়োক্লিন। বায়োক্লিন স্যার এটা একটা চীনের প্রোডাক্ট, চাইনিজ প্রোডাক্ট স্যার। এটা হচ্ছে স্যার যে লেবু জাতীয় যে ফলগুলি আছে সেগুলোর খোসা থেকে তৈরি করছে ওরা স্যার বায়োক্লিন, যে জৈব বালাইনাশক। সেই জৈব বালাইনাশকটা আমরা দেখেছি যে সমস্ত শোষক পোকা সহ অনেক পোকার জন্য বেশ কার্যকর। এটাও স্যার একটা ভালো একটা দিক। পাশাপাশি ফিজিমাইট আর একটা জৈব বালাইনাশক স্যার আমরা দেখেছি এই সমস্ত শোষক পোকাগুলির জন্য, বিশেষ করে সাদামাছি, থ্রিপস, এই সমস্ত শোষক পোকাগুলির জন্য বেশ কার্যকর স্যার। এই হচ্ছে স্যার। আরো কিছু কিছু পোকা আছে, যেমন স্যার পাম্পকিন ক্যাটারপিলার, মানে এটা অনেক সময় ফল ছিদ্র করে। আবার আরো এক ধরনের ক্যাটারপিলার আছে, সেটা হচ্ছে স্পোডোপ্টেরা বর্গের স্পোডোপ্টেরা লিটুরা। এটা অনেক সময় কুমড়া জাতের ফল ছিদ্র করতে পারে। এগুলির আক্রমণ অনেক সময় স্পোরাডিক, অনেক সময় ভালোই হয়, অনেক সময় দেখা যায় না। এগুলির জন্য কিন্তু আমাদের স্যার জৈব বালাইনাশক, যে নতুন নতুন জৈব বালাইনাশক আছে সেগুলি আমাদের স্প্রে করার জন্য বলি। বিশেষ করে ট্রেসার একটা জৈব বালাইনাশক স্যার, এটা আমাদের বাংলাদেশে ট্রেসার নামে আছে, সাকসেস নামে আছে। এই দুইটা জৈব বালাইনাশক কিন্তু অনেক ফল ছিদ্রকারী পোকার জন্য বেশ কার্যকর স্যার। এবং আরো নতুন নতুন জৈব বালাইনাশক আছে, যেমন আরো একটা হচ্ছে মিনচু প্লাস। আবার আরো আছে স্যার বিটি, যে বেসিলাস থুরিনজাইন্সিস যে ব্যাকটেরিয়া থেকে যে তৈরি স্যার বিটি পাউডার। সেগুলি কিন্তু আমাদের নতুন নতুন যে সম্ভাবনা সেগুলি কিন্তু স্যার আমাদের আছে। অর্থাৎ নতুন নতুন জৈব বালাইনাশক নিয়ে আমরা যাতে মাঠ পর্যায়ে আসি সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করি স্যার ভবিষ্যতে আরো। কিন্তু কুমড়া জাতীয় সবজির যে মাছি পোকা, সর্বশেষ যেটি মাছি পোকা স্যার, আমরা যে ফেরোমন ফাঁদ ভিত্তিক পদ্ধতির কথা অনেকভাবে বলা হয়, কিন্তু এখনো আমি মনে করি স্যার যে ফেরোমন ফাঁদ পাশাপাশি যে দুটি জিনিস স্যার, এখন যে আক্রান্ত ফলকে ধ্বংস করতে হবে, পাশাপাশি আমাদের ফেরোমন ফাঁদ যদি আমরা নিয়ম মতো প্রথম থেকে ব্যবহার করি, সেটা দিলেই অত্যন্ত ভালোভাবে আমরা এলাকায় যদি একটু কমিউনিটি অ্যাপ্রোচে আমরা করতে পারি, তাহলে কিন্তু স্যার এখনো এটা অনেক এলাকায় কিন্তু স্যার এটা ভালো কাজ করতেছে। পাশাপাশি বললাম স্যার আমি যে আকর্ষণ মেরে ফেলা পদ্ধতি, যেখানে আক্রমণ যে নতুন পদ্ধতি স্যার, মাছি পুরুষ এবং স্ত্রী দুটাই আমরা দমন করব স্যার। সেটা আমরা মাঠ পর্যায়ে নিতে পারি কিভাবে, সেভাবে চেষ্টা চলতেছে। পাশাপাশি স্যার ফেরোমন ইমপ্রেগনেটেড স্টিকি ট্র্যাপ স্যার এই মাছি পোকার জন্য, সেটাও আমরা নিয়ে আসতেছি স্যার। এই সমস্ত পদ্ধতিগুলি যখন আমরা মাঠ পর্যায়ে ব্যবহার করতে পারবো, আমি মনে করি স্যার যে এটা কুমড়া জাতীয় সবজিতে কীটনাশকের ব্যবহার কমে আসবে। সবচেয়ে স্যার আমি আবারও রিপিট করতেছি যে বিষয়টি আমাকে কারেজ করে স্যার, যে আগে শুধুমাত্র দু একটা বায়োপেস্টিসাইড কোম্পানি কিন্তু স্যার এই ফেরোমন বিজনেসটার সাথে জড়িত ছিল। এখন অনেক দেখেছি, বেশ কয়েক 8-9টা কোম্পানি স্যার, যারা তাদের রাসায়নিক কীটনাশকের ব্যবসা আছে, তারা কিন্তু এই যে কুমড়ার জাতীয় সবজির মাছি পোকার যে ফেরোমন স্যার, এটা তারা মার্কেট করতে চায়। এটা ডিমান্ড আছে, এই জন্যই তারা ডিমান্ড করেছে। এটা আমাদের জন্য একটা ভালো দিক স্যার। এই হচ্ছে স্যার মোটামুটি। কারো যদি কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন আছেই। আমাদের সবচেয়ে বড় কথা হলো যে তুমি আজকে আমাদেরকে একটা মানে খুবই সংক্ষেপে, যদিও আমরা বিস্তারিত এবং তোমার স্লাইড দেখতে পাই নাই, সেটার জন্য আমরা একটু কষ্ট আছেই আর কি। কিন্তু তারপরে তোমার কথাগুলা খুবই প্রাঞ্জল ছিল। আমি মনে করি যে আমাদের এই স্লাইড ছাড়াও আমরা খুব ভালো করে বুঝতে পারতেছি। আমি হয়তো পরে যাব, কিন্তু তার আগে দুই একটা প্রশ্ন এখানে আছে। একটা সাজেশন খুব সুন্দর আছে, সাইফুল আজম খান বলছে ফেরোমন ট্র্যাপের গায়ে বয়ামের মধ্যে তোমার ছবি দাও। নির্মল কুমার, তোমার ছবি দাও, তোমার ছবি দেখি, তোমার ভিডিও দাও। যে বলছে যে ফেরোমন ট্র্যাপের বয়ামের দেয়ালে স্টিকি ট্র্যাপ লাগিয়ে দিলেও একটা ডাবল বেনিফিট হতে পারে। মানে এটা একটা খুব একটা সুন্দর আইডিয়া আর কি এটা। কিন্তু সাইফুল আজম খানই আবার জিজ্ঞাসা করছেন বিস্টপের ব্যবহার কমে গেল কেন?
জি নির্মল শুনতেছো তুমি? জি স্যার, আসলে স্যার করতেছে যে বিস্টপের ব্যবহার কি বাংলাদেশে কমে গেছে আসলে? হ্যাঁ স্যার, আসলে স্যার বিস্টপের ব্যবহার কমে গেছে স্যার। আমরা যখন স্যার এই যে কুমড়া জাতীয় সবজির মাছি পোকা দমন করার জন্য বলি স্যার, প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা বলতাম যে বিস্টপের একটা সুবিধা ছিল স্যার, এটা পুরুষ এবং স্ত্রী মাছি পোকা দুইটাই ধরে স্যার। বিস্টপের যে কুমড়া জাতীয় যে আমাদের যে ফেরোমন ফাঁদ স্যার, ফেরোমন ফাঁদটা কিন্তু ওই বিস্টপের চাইতেও আরেকটু সহজ স্যার, এটা আমার ইনস্টল করা, জমিতে স্থাপন করা। বিস্টুপ কিন্তু স্যার একটু কিছুটা হলো কাম্বারসাম স্যার, কারণ এটার মধ্যে আমাদের মাটির পাত্র লাগে স্যার দুইটা, একটা তারপরে 3টা বাঁশের খুঁটি দিয়ে এটাকে স্থাপন করতে হয়। সেখানে বিস্টুপের মধ্যে আবার আমাদের ওখানে দিতে হয়, ওখানে আবার টক্সিক কিছু সাবস্টেন্স দিতে হয়, সেখানে ভিজা ভিজা রাখতে হয় স্যার, একটু ভিজা ভিজা অবস্থা রাখতে হয়। যাই হোক স্যার, ওটাও ভালো, কিন্তু স্যার এটা একটু কাম্বারসাম, যার ফলে ওটা কৃষক পর্যায়ে ওইভাবে গ্রহণযোগ্যতা পায় না স্যার। আসলে এটার অল্টারনেট হিসেবে কিন্তু বিস্টুপের বিকল্প হিসেবেই কিন্তু স্যার ওই যে আমাদের যে স্ত্রী মাছি পোকা ধরার যে ফাঁদ স্যার, সেটা কিন্তু আমরা আনতেছি স্যার এখন। সেটা হচ্ছে হ্যাঁ, এখন এইটা যে এটা সাইফুল আজম খানই আবার জিজ্ঞাসা করছে, বায়োডার্মা, বায়োক্লিন, নিম্বিসিডিন, ইয়েলো ট্র্যাপ, ভার্মিকম্পোস্ট, ট্রাকোলিকুইড ইত্যাদি অর্গানিক কম্পাউন্ড ব্যবহার করা যায় কি বা হয় কি? আসলে বায়োডার্মাটা স্যার হচ্ছে স্যার এটা রোগের জন্য স্যার, মূলত বায়োডার্মাটা প্যাথোলজিক্যাল প্রোডাক্ট, এটা আমাদের রেজিস্টার্ড হয়েছে অলরেডি। হ্যাঁ, এটা প্যাথোলজিক্যাল, এটা ঢলে পড়া রোগ, যে বায়োক্লিনটা স্যার, বায়োক্লিনটা হচ্ছে স্যার এটা শোষক পোকার জন্য আমাদের মূলত, সেটা এটা আমাদের এখনো ট্রায়াল পর্যায়ে আছে, খুবই ভালো স্যার। এটা আমাদের রিকমেন্ডেশন, আগামী মিটিং এ হয়তো আমাদের এটা রিকমেন্ডেড হবে স্যার, রেজিস্ট্রেশন হবে স্যার। নিম্বিসিডিন স্যার অলরেডি স্যার রেজিস্টার্ড, এটা আগেই হয়েছিল স্যার, কিন্তু এটা যেহেতু নিম্বিসিডিন এটা এসিআই স্যার, এসিআই থেকে এটা নিম বেসড প্রোডাক্ট স্যার, এটা নাম থেকেই বোঝা যাচ্ছে। এটা স্যার রেজিস্ট্রেশন এটা আমাদের এসিআই কোম্পানি নিছিল, কিন্তু স্যার তারা পরে আবার 3 বছর পর রিনিউ করা লাগে রেজিস্ট্রেশন, পরে এটা আলটিমেটলি রিনিউ আর হয়নি স্যার রেজিস্ট্রেশন। আবার তারা আবার এটা সাবমিট করছে পুনরায়, আবার যাতে রেজিস্ট্রেশন পায় স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো করা হচ্ছে। আর আমি একটু যে আনোয়ারুল ইসলাম সাহেব, মিজানুর রহমান সাহেব আর নাজমুল ইসলাম চৌধুরী সাহেব, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ডক্টর দত্তের কাছে? স্যার, আমার আসলে কয়েকটা ছোট্ট প্রস্তাবনা আছে। আসলে প্রশ্ন মানে যেহেতু রিসার্চ থেকে এন্টোমোলজিক্যাল সলিউশনের জন্য হাউ ক্যান উই এস্টাবলিশ এ ইনস্টিটিউশনাল লিঙ্কেজ, আমি এই কারণেই বলছি যে আমি লিখে রাখছি যে অ্যাকশন পয়েন্টটা কি হইতে পারে। আমরা যেটা করতে পারি, ডক্টর এম.কে. দত্ত সাহেবের রিসার্চের জন্য আমরা রেগুলার বেসিস ফিল্ড থেকে মান্থলি হোক কোয়ার্টারলি হোক আমরা ডাটাগুলো নিয়ে ইনসেক্টের বা পেস্টের ছবি টবি নিয়ে আমরা তাদেরকে আপডেট করতে পারি, সো দ্যাট কোনো নতুন একটা এনভায়রনমেন্ট, সেখানে কোনো বৈচিত্র্য আছে কিনা ইনফেস্টেশনের, সেটাও একটা স্টাডির আইটেম হইতে পারে। আর অ্যাট দ্য সেম টাইম, যেহেতু আমরা একটা ব্যাপক এরিয়া, মোর দ্যান 1000 হেক্টর এবছর, এবং আগামী দিনে এটা রেপ্লিকেশন হবে, এটা ফর শিওর। এবং এই সিস্টেমটা যখন গোটা বাংলাদেশের নদী অববাহিকায় ছড়িয়ে যাবে, তখন আমাদের থ্রেশহোল্ড লেভেলটা ম্যানেজমেন্ট খুবই জরুরি হয়ে পড়বে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট ওন ইনস্টিটিউশনগুলো যেমন বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এখন থেকে যদি আমরা জয়েন্ট কোলাবোরেশনে কাজ করতে থাকি, আমরা হয়তো ডিএই কে রাইটলি টাইমলি আমরা আমাদের সমাধানগুলো দিয়ে দিতে পারবো। সেই জন্য আমি মনে করি যে আপনার সাথে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই ফর্মালি, এবং আমাদের ফিল্ড ইনফরমেশন গুলো দিব, এবং টু ওয়ে চ্যানেল ফর এক্সটেনশন থিওরি। এটা একটা খুব ভালো কথা। আমি কোয়েট শিওর। নির্মল, তোমার কোনো মন্তব্য আছে সংক্ষেপে? স্যার, এটা একটা ভালো উদ্যোগ স্যার। কিছুদিন আগে আমাদের কাছে ট্রেনিং ডিভিশনে একটা আপনাদের বিসেপ এর সাথে একটা এমওইউ করার মনে হয় প্রস্তাব এসেছিল স্যার আমাদের কাছে। সেটা কিন্তু বলেছে যে যেহেতু আপনারা নিরাপদ খাদ্যের জন্য এটা আপনাদের কোনো মতামত থাকলে, আমরা কিন্তু স্যার সুস্পষ্টভাবে লিখিত জানাইছি ডাইরেক্টর ট্রেনিং কে যে এটা একটা ভালো উদ্যোগ, এবং বিসেপ ফাউন্ডেশন যেহেতু এই ফুড সেফ ফুড
প্রোডাকশন কার্যক্রমের সাথে জড়িত, এটা তাদের সাথে এমও করা হলে আমাদের যেমন নিরাপদ খাদ্যের উৎপাদন বৃদ্ধি পাবে, পাশাপাশি আমাদের যে বাড়ির যে প্রযুক্তিগুলা সেগুলি কিন্তু স্যার ছড়াবে স্যার। এটা কিন্তু আমরা চাই যে আপনাদের সাথে একটা এমইউ হোক স্যার, এটা আমরা ভালো চাই। থ্যাংক ইউ। আর ফলে চৌধুরী সাহেব আপনি জানতেছেন যে আসলে কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে সমস্ত গবেষণা হয় সেটা তো জনসাধারণের জন্যই হয়, ফলে তাদের পক্ষে থেকে আমার মনে হয় না যে এই ধরনের আপনাদের সঙ্গে সরাসরি হয়তো কোনো বাধা আছে। কোনো বাধা নেই, আপনারা অবশ্যই ইয়ে করবেন। এবং আমরাও খুশি যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে করে দিতে পারছি, এবং আমাদের যারা দর্শক শ্রোতা থাকবেন প্রত্যেকের কাছেই আমাদের এটা একটা বক্তব্য যে আপনারা এই কাজে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে, আপনারা ওনাদের সঙ্গে ডক্টর নির্মল কুমার দত্তের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, মহাপরিচালকের সঙ্গে সরাসরি করতে পারেন, ওনাদের ডাইরেক্টর ট্রেনিং আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সেটা সহযোগিতা করে দিতে পারি। আমাদের সঙ্গে ওনাদের প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। তো আমরা এই এখন শেষ করবো, আসলে আজকে একটু বেশি সময় হয়ে গেছে, যদিও আমাদের যদি নির্মলের আমাদের এই প্রযুক্তিগত দিকটা থেকে ওদের প্রচেষ্টার অভাব ছিল না, কিন্তু প্রযুক্তিগত দিকটার কারণে আমাদের আজকে বিঘ্নিত হয়েছে। আমরা আশা করতেছি যে ভবিষ্যতে এটা আমরা আর একবার আলোচনা আসব, এবং সেটার জন্য আমরা খুবই দুঃখিত। তবে নির্মল দত্ত, তোমার কি শেষ কোনো বক্তব্য আছে? তুমি আমাদেরকে বলতেও পারো যে মানে আর আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি হওয়া উচিত, সেটার সম্বন্ধে তোমার যদি কোনো উপদেশ। তবে স্যার আজকের যে বিষয়টি হচ্ছে স্যার, যে কুমড়া জাতীয় সবজি, এটা কিন্তু আমাদের সবজির মধ্যে অনেক কুমড়া জাতীয় প্রায় 16 ধরনের সবজি একটা গুরুত্বপূর্ণ। আমাদের যে প্রযুক্তি আছে স্যার, অনেকে বলে বায়োপেস্টিসাইড বা নিরাপদ খাদ্য কীটনাশক ছাড়া হয় না, কিন্তু আমি অত্যন্ত কনফিডেন্ট যে আমরা যদি স্যার বিশেষ করে ফেরোমন ফাঁদ ভিত্তিক জৈব বালাইনাশক ভিত্তিক যে আমাদের যে পদ্ধতিগুলো দিই, তাহলে কিন্তু কুমড়া জাতীয় সবজিতে কিন্তু অন্যান্য অনেক কথা আলাদা, কিন্তু কুমড়া জাতীয় সবজির কিন্তু একটা ভালো প্রসপেক্ট আছে আমাদের। এটা আমরা নিরাপদভাবে উৎপাদন করতে পারবো আমরা যদি এই যে পদ্ধতিগুলি আছে, একটা ভালো কার্যকর পদ্ধতি আছে স্যার, এটা যেটা অনেক ক্ষেত্রে হয়তো নাই স্যার, কিন্তু কুমড়া জাতের ক্ষেত্রে আমরা কনফিডেন্টলি বলতে পারি বাড়ি থেকে যে না, আমাদের যে প্রযুক্তিগুলো আমরা দিচ্ছি যেগুলো ভালো প্রসপেক্ট আছে স্যার, এই বায়োপেস্টিসাইড বেসড ফেরোমন ফাঁদ বেসড প্রযুক্তিগুলিকে আগায় নেওয়ার স্যার। কারণ একটা কৃষক কখন ব্যবহার করবে স্যার? কৃষক যদি দেখে স্যার আমরা যত কথাই বলি বায়োপেস্টিসাইড পুশ করি দেই, কৃষক কিন্তু ওইটা ব্যবহার করবে না। কিন্তু আমরা যখন মাঠে যাই স্যার, যখন দেখি যে আমাদের স্টিকি ট্র্যাপ যেটা বললাম ফেরোমন ইমপ্রেগনেটেড, যখন দেখতেছে প্রচুর মাছি পোকা আসতেছে, কৃষক কিন্তু আগ্রহ। ফেরোমন ফাঁদ বিশেষ করে আবার নতুন পদ্ধতির কথা বললাম, হ্যাঁ সেটা, এটাও কিন্তু এইটাই আমাদের। আনোয়ারুল ভাই, আপনি কি নতুন কিছু শিখতে পারলেন আজকে? জি স্যার। কি শিখছেন একটু বলবেন? বালাইনাশক ব্যবহার করা লাগবে, কীটনাশক ব্যবহার করা যাবে না, জৈব বালাইনাশক। হ্যাঁ, জৈব বালাইনাশক। হ্যাঁ, ওগুলো কীটনাশকই, কিন্তু পোকা যেটাই পোকাকে মারে সেটাকেই কীটনাশক বলা হয়। কথা হলো ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করবো না, জৈব কীটনাশক ব্যবহার করবো, এটা না? মিজান ভাই, আপনার কোনো বক্তব্য আছে? স্যার দত্ত স্যার যেটা বলছে, আসলে আমরা তো সেই দিকেই আগাচ্ছি, আমরাও সেটা চাচ্ছি। ওইখান থেকে আমরা আমাদের যে পথ এখন আমরা যেটা স্ট্রংলি চাই, ওনারা সেই দিক থেকে আগে আসে। স্যার আমার একটু বলার ছিল কি স্যার, যে আমার ফ্রন্টলাইনে যারা ডিএই যারা স্টাফ থাকে, বিশেষ করে উপসহকারী, এরা কোনো না কোনো ভাবে কোনো কোম্পানির সাথে যুক্ত। যখন আমরা একটা জিনিস যখন প্রেসক্রাইব করি যে এটা আসলে এটার জন্য, ওনারা কোনো না কোনো ফর্মে দেখবেন যে ওইটাকে সেল করে চলে আসে। এই কারণে আসলে আমরা আমাদের জায়গা মতো আমরা পৌঁছতে পারতেছি না। ঠিক আছে, আমার মনে হয় যে এই সমস্ত সমস্যাগুলো ইনশাল্লাহ মানে আমরা সবাই এটার থেকে উত্তরণ ঘটবে। এটা সমাজের এটা চরিত্র, এটা কিছু আপনি সরাসরি বদলাতে পারবেন না। তবে জৈব বালাইনাশক, এই যে ডক্টর নির্মল দত্তের যে প্রচেষ্টা, আর এই যে আনোয়ারুল ইসলাম ভাইদের প্রচেষ্টা, আপনাদের প্রচেষ্টা, সবার প্রচেষ্টাকে যদি একখানে করি তাহলে আমরা সামনে আগায় যাব। এবং আমরা বিসেফ ফাউন্ডেশন আসলে সবাইকে নিয়ে এই সবাইকে একসঙ্গে আগায় দেওয়ার, যোগ করে দেওয়ার দায়িত্বটাই আমরা একসঙ্গে পালন করার চেষ্টা করতেছি। তো এই যে নিরাপদ খাদ্যের যে লড়াই, এই লড়াইয়ে সকলকে নিয়ে এগিয়ে যাওয়াটাই হলো আমাদের উদ্দেশ্য। এখানে আমাদের নিজেদের কোনো নাই। আমরা বলি বিসেফ ফাউন্ডেশনের কোনো পয়সা নেই, আমরা যারা ভলেন্টিয়ার আছি, স্বেচ্ছাসেবী আছি, আমরা আমাদের
প্রয়োজনে পকেটের পয়সা, কেউ কেউ আমাদেরকে মাঝে মধ্যে দান করেন, অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা, কিন্তু আমরা না হলে আমাদের নিজেদের পকেটের পয়সা দিয়ে করতেছি শুধু জাতির জন্য। এবং আপনারাও এখানে যে করছেন, আমাদের সঙ্গে সময় দিচ্ছেন, এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ এবং জাতি অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আমি শেষ করতে চাই শুধু একটা কথা বলে, যে কয়েকটা কথা বলে, একটা জায়গাটা যে হলো যে আমরা আজকে কুমড়ো জাতীয় ফসলের নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আমাদের যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও আমরা অনেক কথা শুনেছি আজকে। আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে শুনেছি ওনারা কি করেন, আর দত্ত সাহেবের কাছ থেকে শুনেছি যে উনি ওনারা যদি আনোয়ার ভাই মিষ্টি কুমড়া বা ওনারা 2-3টা ফসল করেন, কিন্তু ডক্টর দত্ত পরিষ্কার করে বলেছেন যে এটা প্রায় অনেকগুলো ফসল একসঙ্গে। আমরা শিখেছি কি মিষ্টি কুমড়া, লাউ, করলা, ঝিঙ্গা, তারপরে চাল কুমড়া, এই জাতীয় অনেক ফসল, আসলে শশা, এগুলো সবই হলো কুমড়ো জাতীয় ফসল। ইংরেজিতে কিউকারবিট বলছে, কিন্তু আমরা কুমড়ো শব্দটাকে আগায় নিয়ে এসে বলছে কুমড়ো জাতীয় ফসল। এটার জন্য আসলে মোটামুটি ভাবে পোকামাকড় আমি গোড়াতে বলেছিলাম এক ধরনের, এবং তার নিয়ন্ত্রণ ব্যবস্থাও এক ধরনের। সুখের কথা যে এইগুলার আগে ক্ষতিকারক কীটনাশক ব্যবহার হতো, যেটা মানুষের জন্য ক্ষতিকর হতো। আমার যে ফসলের প্রকৃতিতে যে সমস্ত পোকামাকড় ফসলের উৎপাদনে সাহায্য করে, ওর পলিনেশনে, যে পরাগায়নে সহায়তা করে, যেটা উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করবে, সেই সমস্ত পোকামাকড়ের ক্ষতি করছে। আর আমি কয়েকদিন আগে শুনছিলাম পশ্চিমবঙ্গের এক কীটতত্ত্ববিদ বলছেন যে প্রায় 90% বা ততোধিক কীটনাশক যেটা আমরা ব্যবহার করি, ক্ষতিকারক কীটনাশক যেগুলো ব্যবহার করি, সেটা পোকামাকড় দমনের কাজে লাগে না, সেটা মাটিতে চলে যায় এই পানির সঙ্গে এবং নানান ভাবে। ফলে যখন মাটিতে যাচ্ছে, মাটিতে যে সমস্ত আবার উপকারী অণুজীব রয়ে গেছে সেটার ক্ষতি করছে, পরিবেশের ক্ষতি করছে, সেখান থেকে পানিতে মিশে নদীতে যাচ্ছে, পুকুরে যাচ্ছে, ফলে মাছের ক্ষতি করছে। ফলে শুধু মানুষের সরাসরি ক্ষতি করছে না, অন্যান্য ফসলের ক্ষতির মাধ্যমে আবার আমাদের কাছে সেগুলা ঘুরে আসতেছে। হয়তো পশুপালক, গরু, ছাগল যেগুলা ঘাস খাচ্ছে, ওখান থেকে হয়তো দুধ হচ্ছে, সেগুলোর ভিতরেও থাকতে পারে। আমি অতটা আমার জানা নেই, কিন্তু আমার ধারণা ওখানে থাকতেই পারে। ফলে এই যে একটা জায়গাটা আমাদের এখান থেকে সজাগ হতে হবে। সুখের বিষয় হলো ডক্টর দত্ত আমাদেরকে বলেছেন যে জৈব বালাইনাশক, ক্ষতিকারক বালাইনাশকের পরিবর্তে অনেক জৈব বালাইনাশক বের হয়েছে এখন। আমাদের একসময় ছিল ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সমন্বিত বালাই ব্যবস্থাপনা। এখন আমরা সেটাও সেই শব্দটা রয়েই গেছে, কিন্তু ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টে আগে বলাই হতো যে ঠিক আছে, আপনি ওই যে ক্ষতিকারক যে কীটনাশক আছে তারও কিছু কিছু ব্যবহার করতে পারেন নিরাপদ ভাবে, কিন্তু এখন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট আপনি ওইগুলাকে ওইগুলার বিকল্প আপনার জৈব বালাইনাশক রয়ে গেছে। ফলে আমাদের কৃষক ভাইদের কাছে, সবার কাছে এবং উন্নয়ন কর্মী সবার কাছে অনুরোধ, আপনারা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট ব্যবহার করবেন। যে পোকা অল্প লাগলে হাত দিয়ে মেরে ফেলেন, কিংবা কোনো ঢোকাটাই লাগলে সেটাকে তুলে কেটে ফেলে পোড়ায় ফেলেন, মাটিতে পুঁতে ফেলেন, এগুলো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের অংশ। আমাদের ইকবাল ভাই বলছেন যে আমি ফসলের পরিবর্তন, যেটা কি বলছে আপনি ক্রপ রোটেশন, সেটা করলে অনেক সময় হতে পারে। তা নানান ধরনের প্রযুক্তি আছে, এবং সেই জায়গায় আপনি জৈব বালাইনাশক, জৈব কীটনাশক ব্যবহার করেন। তার নাম অনেকগুলো ওনারা বলেছেন। আমাদের একদিকে যেরকম ফেরোমন ট্র্যাপ, তার সবসময় তার উন্নত করার জন্য গবেষণা ডক্টর দত্তরা করছেন। আমাদের ইয়েলো ট্র্যাপের কথা বলছেন, নীল ট্র্যাপের উপরে গবেষণা হচ্ছে। আমাদের বিভিন্ন ধরনের আরো গবেষণা চলছেই, এবং 8 থেকে 10টা কোম্পানি যারা ক্ষতিকারক কীটনাশক আগে বাজারজাত করত, তারাও এখন জৈব বালাইনাশকে চলে আসছেন। ফলে এই মানুষের মনোজাগতিক, ব্যবসায়ীদের মনোজগতের ভিতরে পরিবর্তন আসছে। কারণ হলো আমাদের কৃষকেরাও চায়, আমরা জাতি সবাই চাই আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করি, নিরাপদ খাদ্য গ্রহণ করি, এবং সব জায়গাতে যাতে নিরাপদতা থাকে, খাদ্য মানেই যাতে নিরাপদ হয়, পুষ্টিকর হয়, এটার জন্য। ফলে আমরা এই প্রতি সোমবারের দিকে খেয়াল রাখুন, আমরা চেষ্টা করব এইগুলার আরো যারা এগুলা বাজারজাত করছেন তাদেরকেও মাঝে মধ্যে নিয়ে আসার, যাতে তাদের কাছ থেকে আমরা শুনতে পারি, শিখতে পারি। আমরা ইস্পাহানি এগ্রোর কথা শুনেছি,
কিন্তু আমরা বাকিদেরকেও আস্তে আস্তে নিয়ে আসবো। আমি ডক্টর দত্তের সঙ্গে আলাপ করে নেব যে কোন কোন কোম্পানি আছে, যাতে করে তাদেরকে আমরা এখানে নিয়ে আসতে পারি এবং জাতির জন্য একটা মঙ্গলকর কিছু করতে পারি। আর সবশেষে বলতে চাই যে বিসেফ ফাউন্ডেশন একটা নাগরিক সংগঠন, এবং আপনাদের সহযোগিতা, আপনাদের সহানুভূতি, আপনাদের অংশগ্রহণ হলো আমাদের মূল পাথেয়। আমি বলেই দিই, সবাইকে বলি, অনেকেই জানেনি, আমি এই মুহূর্তে কানাডায় বসে আছি, কোভিড-19 এর কারণে আটকে আছি, বাংলাদেশ আসতে পারিনি, কিন্তু এই কানাডা থেকে আমি প্রতিদিন ফজরের নামাজের পড়ে আপনাদের সঙ্গে যোগ দেই। আমার সময়টাই এটা ফলে আপনাদের এক সময়, আমার আর এক সময়, অতি ভোর থেকে তখন থাকে, আলো জ্বালানো থাকে, এখন আস্তে আস্তে আলো বের হচ্ছে। ফলে এই যে প্রচেষ্টাটা, আপনারা সাথে থাকেন, আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দেন, যাতে করে আমরা একসঙ্গে এটা করতে পারি। এবং এইটার জন্য আমরা গত বছর যে একটা আপনাদের 26-27 ফেব্রুয়ারি আমরা একটা মহাসম্মেলন করেছিলাম কৃষি গবেষণা কাউন্সিলে 2 দিন ব্যাপী, যে আমরা বিভিন্ন অংশীদারদের নিয়ে কি সঙ্গে একসঙ্গে কাজ করতে পারি, বিভিন্ন অংশীদার কিভাবে একসঙ্গে কাজ করতে পারে, গবেষক হোক, উন্নয়ন কর্মী হোক, ব্যবসায়ী হোক, কৃষক হোক, সবাই কি করে একসঙ্গে করতে পারে। আমরা মে মাসের ঈদের পর, রোজার পরে আমরা এই মহাসম্মেলনটার 2য় মহাসম্মেলন করার চেষ্টা করছি। আপনারা এবং আপনাদের বন্ধু বান্ধব যাদেরকেই চেনেন তাদেরকেই দয়া করে আমাদের সঙ্গে করেন, আমরা যাতে একসঙ্গে অংশগ্রহণ করতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকেও বেশি সময় চলে গেল, দৈনিক বলি যে আমরা বেশি সময় হয়ে গেল, কিন্তু আজকেও বেশি সময় হয়ে গেল। আমরা আপনাদেরকে আরেকবার ধন্যবাদ। যে সমস্ত প্রশ্নগুলা থেকে গেল, সেই প্রশ্নগুলার আমরা ভবিষ্যতে আবার সমাধানের চেষ্টা করব। নির্মল, তোমার সঙ্গে একদিন আমরা এই স্লাইডের কি করে শেয়ার করা যায় এটার জন্য আলাদা সেশন করব ইনশাআল্লাহ, কারণ তোমাকে তো বারবার আমাদের দরকার, তোমাকে অথবা তোমার ডক্টর আখতারুজ্জামান, তোমার কি নামের ভদ্রলোকের নাম বললে, ডক্টর আখতারুজ্জামান, অথবা অন্য সহকর্মীদের কেউ অংশগ্রহণ করতেই পারেন, ওনাদের সঙ্গে আমরা একদিন এইটা নিয়ে একটু কাজ করব, তুমি যদি রাজি থাকো আর কি। আচ্ছা, তো ঠিক আছে। জি স্যার বলছো, খুব খুশি হয়েছি। তা আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করেন। আপনি নিজে এবং আপনার বন্ধু বান্ধব সবাইকে এবং অন্যদেরকে উৎসাহিত করেন, যেখানেই যাকে পাবেন সবাইকে বলবেন যে এই যে দোকানে যে সমস্ত ক্ষতিকারক কীটনাশক আছে ওগুলাকে ছিছি বলি, জৈব বালাইনাশকের প্রতি ভালো বলি। ঠিক আছে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন অফলাইন যেতে পারি। সবাইকে ধন্যবাদ স্যার। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আদাব স্যার। আদাব। আমরা অফলাইন যেতে পারি, সজ্জাদ।